আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই খুবই ভালো এবং সুস্থ আছো। আমরা দেখছিলাম তপন স্যার অনুশীলন এমসিকিউ সলভ। তো আজকে আমরা সলভ করবো হচ্ছে পর্যাবৃত্ত গতি। প্রথমে একটা দেখো হচ্ছে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর সে একই দিক থেকে অতিক্রম করে এবং একই দূরত্ব অতিক্রম করে। দেখো সময় পর পর, পুরো কোশ্চেন দেখা লাগবে না, আমাকে বলছে সময় পর পর। চিন্তা করে দেখো, কিছু সময় পর পর যদি একটা পার্টিকুলার জায়গায় অতিক্রম করে তখন তাকে আমরা বলি কালিক পর্যাবৃত্ত। ঠিক আছে, যেহেতু একটা ডেফিনিট সময় মেনটেন করে। পর প্রশ্নে আসো যে এক বছর পর পর, প্রতি এক বছর পর পর জাতীয় দিবস 16 ডিসেম্বর আসে। 24 সালে 16 ডিসেম্বর আমাদের জাতীয় দিবস, 25 সালে আবার জাতীয় দিবসটি আসবে। তো এই যে এক বছর পর একটা ডেফিনিট টাইমের পর একটা ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, তার মানে এটা একটা কালিক পর্যাবৃত্ত। আগের ম্যাথটা ছিল সংজ্ঞার, এটা ছিল এক্সাম্পল। ঠিক আছে, সেম জিনিস। এরপর আসলে দোলন গতি। সো তোমরা জানো যে কোনো গতির কোনো তরঙ্গের ত্বরণের সূত্র ছিল যে ত্বরণ প্রপোর্শনাল টু তার দূরত্বের সমানুপাতিক। ঠিক আছে, বা বলতে পারো a is proportional to নেগেটিভ এক্স। এই ফর্মুলা দেওয়া মনে রাখবে, এটা a is proportional to নেগেটিভ এক্স। তো আমাকে বলছে যে কোন ত্বরণ সমবস্থা থেকে এর সরণের সমানুপাতিক। এখানে তোমার নেগেটিভ নিয়ে চিন্তা করা লাগবে না, যেহেতু জাস্ট আমাকে সম্পর্কটা জানতে চাই সেটার সমানুপাতিক সম্পর্ক। এরপর দেখো সরল চন্দ্রিত গতি সম্পন্ন কোনো কণার ত্বরণ কোন রাশিটির সমানুপাতিক। একটু আগে আমরা লিখছি যে a is proportional to নেগেটিভ এক্স, ত্বরণের যে বেসিক ফর্মুলাটা। ঠিক আছে, সেটা হচ্ছে সরণের সমানুপাতিক। দোলন গতির উদাহরণ। দোলন গতির উদাহরণের মধ্যে আছে আমাদের সুরশলাকার গতি। আচ্ছা, এই ম্যাথটা দেখো, আমাদের পরের ম্যাথটা যে অন্তরীকরণের সমীকরণ দিচ্ছে একটা আমাকে 4 ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এটার বেসিক ফর্মুলা আনতে হবে আমাদের। দেখো আমরা জানি যে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 0। এটা ছিল আমাদের বেসিক ফর্মুলা। তো এখানে যে ফর্মুলাটা দিচ্ছে এটা কিন্তু আমাদের একদম সরলীকৃত রূপে নাই, তো এটাকে আমাদের আগে একদম সরলীকৃত রূপে আনতে হবে। তুমি যদি পুরো ফর্মুলাটাকে 4 দ্বারা ভাগ দাও, দেখো ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস 100x। তো এই ফর্মুলাটাকে আমি যদি 4 দ্বারা ভাগ দিই, আমাদের আসবে হচ্ছে ডিএক্স স্কোয়ার ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। তো টোটাল ইকুয়েশনকে 4 দ্বারা ভাগ করলে এই পাশে আসবে 25x ইজ ইকুয়ালস টু 0। তো এখন তুমি যদি এই ইকুয়েশনটাকে মেইন ফর্মুলার সাথে তুলনা করো, আমরা এখান থেকে কি পাই? আমরা পাই হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 25। ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 25, ঠিক না? আচ্ছা, এখান থেকে বলা যায় যে ওমেগা ইজ ইকুয়ালস টু √25 বা ইজ ইকুয়ালস টু 5 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, সো এর অ্যান্সার হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড। পরের ম্যাথে আসো যে সরল চন্দ্রিত কণার গতির সমীকরণ কোনটি। আচ্ছা, এটার মেইন ফর্মুলাটা তোমাদের বলি। মেইন ফর্মুলাটা হচ্ছে এটা a sin ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে, এখানে প্রত্যেকটা আমি মেইন লিখে দিচ্ছি। এটা হচ্ছে মেইনলি বিস্তার বা অ্যামপ্লিটিউড। ওমেগা হচ্ছে কম্পাঙ্ক, টিতে টাইম তোমরা কম বেশি সবাই জানো। আর এই ডেল্টা দ্বারা বোঝা হচ্ছে এই তরঙ্গের আদি দশা। তো এখানে তুমি যদি খেয়াল করো সবগুলো কি আছে, কে এক্স মাইনাস ওমেগা টি, এখানে আছে ভিটি মাইনাস এক্স, এগুলো কিন্তু মিলে না। এখানে শুধু একটাই মিলে যে ওয়াই ইজ ইকুয়ালস টু এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে, এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই আপনি সাইনের ফর্মুলা দেখালেন, কস কই থেকে আসছে? তো তোমরা জানো যে সাইন যে গ্রাফটা আছে, আমি যদি এখানে তোমার সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2 দিই, তোমাদের আরো সহজভাবে দেখাই। তোমরা জানো যে সাইন পাই বাই 2 প্লাস থিটা ইজ ইকুয়ালস টু কস থিটা। সো এই দুটো বেসিক্যালি সেম জিনিসই, বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট আসো একটি সরল চন্দ্রিত গতির বিস্তার হচ্ছে 0.1
পর্যায়কাল 4 সেকেন্ড, আদি দশা 30 ডিগ্রি। মেন ফর্মুলাটা কি ছিল আমাদের? a sin ওমেগা টি প্লাস ডেল্টা। তো আমাকে শুরুতেই দেখো বিস্তারটা বলে দিচ্ছে 0.1, তার মানে এখানে কি পেলাম? a = 0.1। পর্যায়কাল 4 সেকেন্ড, তার মানে তোমাকে ওমেগা বলছে না, টাইমটা বলছে। তো তোমরা জানো যে ওমেগা = 2π/t। এখান থেকে আমি যেহেতু টাইমটা বলে দিছে, পর্যায়কালটা বলে দিছে, তুমি এখান থেকে ওমেগার মানটা বের করে ফেলতে পারো, 2π/4 বা π/2। সো তুমি ওমেগা মানটা পেয়ে গেছো। আর কি বাকি আছে আমাদের? আদি দশা। সো আদি দশা 30 ডিগ্রি। সো তোমরা এটাও জানো যে 30 ডিগ্রিতে আমরা কি বলি? 30 ডিগ্রি আমি যদি এটাকে রেডিয়ানে নেই তখন আসবে কি? π/6, ঠিক না? সো এবার আসলে সবগুলো আমরা এই ফর্মুলায় বসাই। এর মান কত? 0.1। সো 0.1 সাইন ওমেগার মান পেলাম আমরা π/2, π/2 টি প্লাস ডেল্টা আই দশা। দেখো আই দশা আমাদের π/6। তো দেখো এখানে আমাদের অ্যান্সার কত? 0.1 π/2 টি প্লাস π/6, মানে 1 নাম্বারটা হচ্ছে এখানে অ্যান্সার। এরপর আসো যে সরল সঞ্চিত গতিতে স্পন্দনরত দুটি কণার সরণ হচ্ছে এত। আচ্ছা x = দেখো একটা বলছে আমাকে a sin ওমেগা টি, আরেকটা বলছে a cos ওমেগা টি। তো তোমরা জানো যে সাইন আর কসের আয় দশের পার্থক্য কত? 90 ডিগ্রি। সো এই ম্যাথের ক্ষেত্রে এটা অ্যান্সার হবে 90 ডিগ্রি, π/2। এই ম্যাথটা দেখো খুব একটা ইন্টারেস্টিং ম্যাথ, যে একটি বস্তুর কণার সরণ হচ্ছে x = 6 cos ওমেগা টি প্লাস 8 sin ওমেগা টি। এই ম্যাথটার ক্ষেত্রে খেয়াল করো, সিক্স cos ওমেগা টি প্লাস 8 sin ওমেগা টি। আচ্ছা এটার শুরুতেই আমাদের বোথ সাইড থেকে এই দুইটা থেকে আমাদের √6² + 8² কমন নিতে হবে, ঠিক আছে? এই দুটো থেকে আমাদের কি করতে হবে? √6² + 8² কমন নিতে হবে। তো কমন নিলাম, উপরে কি আসে? 6/√6² + 8² cos ওমেগা টি প্লাস এখানে আবার আসে 8/√6² + 8² sin ওমেগা টি। আচ্ছা তো এখন চিন্তা করতে পারো আপনি কমন নিতে হবে কিভাবে জানলেন? দেখো এখানে আছে 6 আর 8। তো তুমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকো, এটা ধরো আমাদের থিটা, √6² + 8², এটা আসবে না? তোমরা জানো যে সমকোণী ত্রিভুজ আসলে ফর্মুলাটা এটা হয়। তো এখন খেয়াল করো 6/√6² + 8², এটা কি? আমাদের হাইপোটেনুস বা অতিভুজ। উপরে কি আছে আমাদের? লম্ব। লম্ব বাই অতিভুজ, এটা মানে কি? এটা মানে হচ্ছে সাইন থিটা। বুঝতে পারছো? ফিগারটা খেয়াল করো, দেখো এখানে আমাদের লম্ব আছে, লম্ব হচ্ছে 6, হাইপোটেনুস বা অতিভুজ কত? √6² + 8²। সো লম্ব বা অতিভুজ আমরা জানো টেরা, ঠিক আছে? ফর্মুলা পড়ছো না তোমরা? সাগরের লবণতি। সো এটা করতে পারো সাইন থিটা। তো সাইন থিটা cos ওমেগা টি, বুঝছো? ছোটবেলায় আমিও শিখছিলাম সাগরের লবণতি, কবরে ভূততি, টেরা লম্বা ভূত, একদম 9 10 যখন ফার্স্ট ট্রাইগোনোমেট্রি শিখতেছিলাম। তো লবণ দিয়ে বোঝায় লম্ব, অতি থেকে অতিভুজ। যাই হোক, তো তোমরা করতে আশা করি হোয়াটএভার। দেখো পরেরটা খেয়াল করো, পরেরটা আমাদের উপরে আছে 8, মানে পরেরটা আমাদের উপরে আছে ভূমি, ঠিক আছে? সো 8/√8² + 6², এটা হচ্ছে আমাদের cos থিটা। আচ্ছা সো আমরা পেলাম কি? sin থিটা cos ওমেগা টি প্লাস cos থিটা sin ওমেগা টি। এই ফর্মুলাটা কি খেয়াল করে দেখো, তোমরা ম্যাথে একটা ফর্মুলা করছো, আমি একটু একটা পেজ নিচ্ছি, ধরো sin থিটা cos ওমেগা টি প্লাস
cos থিটা sin ওমেগা টি। এটাকে কি আমরা কি বলতে পারি? দেখো এটা কি এরকম না অনেকটা, sin a cos b প্লাস cos a sin b। ট্রাইগোনোমেট্রি ফর্মুলা হায়ার ম্যাথে করছো, মনে করে দেখো। এই ফর্মুলাটা কিন্তু এটা দেখো, sin a cos b প্লাস cos a sin b। তো এটার ফর্মুলা ছিল আমাদের sin a প্লাস b, ঠিক না? sin a প্লাস b মানে sin ওমেগা টি প্লাস থিটা। তো এবার আসো দেখো আমাদের এই ফর্মুলাটা দেখো, আমরা শুরুতে কি কমন নিয়েছিলাম? রুট ওভার 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার। এটা কিন্তু ফুল টাইম সাথে ছিল, ঠিক না? ফুল টাইম সাথে ছিল, আমাদের কমন ছিল। তো রুট ওভার 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার, রুট ওভার 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার। এবার যদি তুমি খেয়াল করো, একটু আগে যে ফর্মুলাটা দেখছি আমরা, যে a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এটার সাথে তুমি যদি কম্পেয়ার করো, তুমি দেখতে পারবা যেখানে এটা কি, এটা অ্যাকচুয়ালি রুট ওভার 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার। এটা কিন্তু আমাদের বিস্তার বা এর মান, ঠিক আছে? তো এই যে রুট ওভার 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার, এই মানটা বের করলে কিন্তু আমরা বিস্তারটা পেয়ে যাব। 6 6 36 36 প্লাস 8 8 64 মানে 64। দ্যাট মিনস রুট ওভার 100, এখান থেকে আবার তোমরা হচ্ছে 10, তার মানে এটার বিস্তার হচ্ছে কি 10। এখন অনেকে মনে করতে পারো ভাই এত বড় ম্যাথ কি মেডিকেল আসবে কিনা। সো যেহেতু অনুশীলনে তোমরা এটা এখনই করে রাখো, সামনে এইচএসসি আসছে, এইচএসসির জন্য লাগবে। আর মেডিকেলে এত বড় ম্যাথ দেওয়ার চান্স কম, বাট যদি দেয় সেক্ষেত্রে তোমরা তো নিয়ম জানো, এটা কিন্তু হাতে কলমে করা গেছে, ঠিক আছে? পুরোটা কিন্তু ফর্মুলারই, মানে হায়ার ম্যাথের ফর্মুলা দিয়ে ম্যাথটা করছি, বাট ক্যালকুলেটর কিন্তু লাগে নাই, ঠিক না? সো এইচএসসির জন্য লাগবে অ্যাটলিস্ট, সো করেছো। এরপরে আসো সরল সঞ্চিত স্পন্দন গতি ত্বরণ ও সরণের সম্পর্ক। তোমরা একটু আগে দেখছো ফর্মুলাটা, a is proportional to নেগেটিভ x। সো এখানে সম্পর্কটা হচ্ছে কি সমানুপাতিক, কিন্তু অপশন আছে, দেখো অপশন আছে বিপরীতমুখী, সমানুপাতিক কিন্তু অপশনে নাই। কিন্তু আমরা জানি কি নেগেটিভ x, তার মানে সরণ ত্বরণ সরণের বিপরীত দিয়ে কাজ করে, সো বিপরীতমুখী। পরের ম্যাথে দেখো যে সরল দোলন গতির গতিসম্পন্ন কোনো কণার অন্তরক সমীকরণ হচ্ছে 5d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস 180x। এটা কি করবা? ওই যে ফর্মুলা ছিল d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x। এই ফর্মুলার সাথে এটা কম্পেয়ার করো, তুমি এটাকে দেখবে যে 5 দ্বারা ডিভাইড করতে হবে, রাইট? তো পুরো ইকুয়েশনটাকে আমরা 5 দ্বারা ডিভাইড করলে পাচ্ছি 180 ডিভাইডেড বাই 5 ইনটু x is equals to 0। আচ্ছা, তো এবার খেয়াল করো 180 ডিভাইডেড বাই 5, 3 5 15 থাকে আমার 3 0 36। সো আমরা পাচ্ছি যে ওমেগা, আমাদের ওমেগা বা কম্পাঙ্কের মানটা হচ্ছে 36, সরি ওমেগা স্কয়ারের মানটা হচ্ছে 36, ওমেগা স্কয়ার x। সেখান থেকে আমরা পাই যে ওমেগার মানটা হচ্ছে 6, ঠিক আছে? সো আমরা জানি ওমেগা সমান সমান কত? ওমেগা সমান সমান 2 পাই ডিভাইডেড বাই t, 2 পাই ডিভাইডেড বাই t ইজ ইকুয়াল টু 6। কোশ্চেনে চাইছে কি পর্যায়কাল, মানে তোমার টাইম পিরিয়ডটা চাইছে, t চাইছে। তো এবার খেয়াল করো, আমি যদি 2 t ইজ ইকুয়াল টু দেই, তখন আসবে 6 ডিভাইডেড বাই 2 পাই। এখন অনেকে আমাদের প্রশ্ন আসবে ভাই 6 ডিভাইডেড বাই 2 পাই আপনি ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবেন? দেখো 6 ডিভাইডেড বাই 2 পাই, তোমরা পাই এর মান জানো, পাই এর মান হচ্ছে 3.1416। আমি এখানে জাস্ট 3.14 লিখতেছি। আচ্ছা, তো এবার খেয়াল করো, দেখো উপরে আমার আছে 6, ঠিক আছে, নিচে আছে 2 ইন্টু 3.14। দ্যাট মিনস আমার যে নিচের মানটা আসবে সেটা অবভিয়াসলি 6.28 সামথিং আসবে, ঠিক না? নিচে যে মানটা আসবে সেটা কিন্তু 6 থেকে একটু বেশি আসবে, 3 দুগুণে 6, এখানে 0.14 আছে, সো 6 থেকে একটু বেশি আসবে, 6.28 সামথিং একটা মান আসবে। উপরে আমার আছে 6।
এবার তুমি যদি খেয়াল করো, তখন দেখবা যে এর মানটা 1 থেকে একটু বেশি আসবে, দ্যাট মিনস 1.05 থেকে। ঠিক আছে, পর ম্যাথে আসো, যে 2d²x/dt² + 32x = 0 হলে কৌণিক কম্পাঙ্ক কত? মানে আমার একটু আগে বলছে পর্যায়কাল, এখন কিন্তু ডিরেক্ট ওমেগাটা চাইছে। মানে তোমার একটু আগে 2π/t দিয়ে করা লাগছে, এটা কিন্তু লাগবে না এখানে। তুমি জাস্ট সিম্পলি এই ফর্মুলাটাকে বেসিক ফর্মুলায় নিয়ে যাবা, 2 দ্বারা ভাগ করা লাগবে এখানে 32x না। সো পুরো ইকুয়েশনকে তুমি যদি 2 দ্বারা ভাগ করো, তুমি পাবা হচ্ছে d²x/dt² + 16x = 0। এখান থেকে আমরা কি বলতে পারি? ω² = 16, ω = 4। তার মানে অ্যান্সারটা হচ্ছে 4 রেডিয়ান/সেকেন্ড। সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার পর্যায়কাল এর বল ধ্রুবকের। আচ্ছা, এটার ইকুয়েশনটা হচ্ছে t = 2π√m/k। এই ফর্মুলাটা মনে রাখো, যে পর্যায়কাল = 2π√m/k। তার মানে এখান থেকে কি দেখতে পাচ্ছি আমরা, যে টাইম পিরিয়ড বা পর্যায়কাল এই বল ধ্রুবক বা কে এর বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক না? সো t is proportional to 1/√k। তাহলে দেখো কি আসবে আমাদের অ্যান্সার, বর্গমূলের ব্যস্তানুপাতিক। সরল দোলন গতি সম্পন্ন কম্পাঙ্ক, দেখো একটু আগে আমাকে বলছে পর্যায়কাল, আমি ডিরেক্ট ফর্মুলা দিয়ে পেয়ে গেছি t is proportional to √1/√k। এখন আমাকে বলছে কম্পাঙ্ক, পর্যায়কাল কিন্তু বলে নেই। সো আমাদের একটু আগে জানতে যে t is proportional to 1/√k। আর কি জানি আমরা জানি যে ওমেগা কম্পাঙ্ক = 2π/t, ঠিক না? সো এখান থেকে কি বলা যায়? এখান থেকে বলা যায় যে ওমেগার সাথে পর্যায়কাল, মানে কম্পাঙ্কের সাথে পর্যায়কালের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। সো এখান থেকে আমরা কি বলতে পারি, যে বল ধ্রুবকের সাথে তাহলে এই কম্পাঙ্কের সম্পর্ক কি হবে? সমানুপাতিক। কঠিন লাগলে আরেকভাবে দেখে, দেখো t = 2π√m/k, রাইট? এটা তো একটু তো বুঝছো অলরেডি আগের ফর্মুলা থেকে। তো এখন ওমেগা সমান কি জানি আমরা, 2π/t। তো আমরা বলতে পারি যে 2π / t এর মান কত? 2π√m/k। সো 2π√m/k এটা লেখা যায়। এখান থেকে দেখো 2π দূরে কাটা যাবে, আর √m/k ছিল সেটা উপরে চলে যাবে, √k/m। ঠিক আছে, সো আমরা কি পাচ্ছি, যে ওমেগা = √k/m। দ্যাট মিনস ওমেগা is proportional to √k, মানে কম্পাঙ্ক এই বল ধ্রুবকের বর্গের সমানুপাতিক। তো দেখো বর্গমূলের সমানুপাতিক। আচ্ছা, নেক্সট আসো, সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার সর্বোচ্চ বেগ কত হবে? কণার বেগের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে v = ω/a² - x²। তো এই ফর্মুলা থেকে চিন্তা করো, আমরা জানি কি, একটা ধরো যদি দেখাই, ধরো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট দিয়ে একটা বস্তু এভাবে দোল খাচ্ছে, ঠিক আছে? এদিকে দোল খাচ্ছে। তো দোল খাওয়ার সময় আমরা জানি যে এটা সর্বোচ্চ গতি কখন আসবে, যখন এটা দোল খেতে খেতে এই মাঝ পর্যায়ে আসবে, তখন তার বেগ হবে সর্বোচ্চ, ঠিক আছে? যখন সে একদম মাঝ বরাবর আসবে তখন বেগ হবে সর্বোচ্চ, আবার উপরে গেলে বেগ 0 হয়ে যাবে, আবার এখানে সর্বোচ্চ, আবার উপরে গেলে বেগ 0 হয়ে যাবে। তো জিনিসটা এভাবে ঘুরতেছে, ঠিক আছে? সো বেগ যখন সর্বোচ্চ তখন কিন্তু কণাটা একদম মাঝখানে আছে, তার মানে তখন সরণ হচ্ছে 0। তার মানে সরণ যখন সর্বনিম্ন তখনই কণাটার বেগ হচ্ছে সর্বোচ্চ। এই ফর্মুলায় আমরা যখন সরণটা বসাবো, তার মানে কি, ওমেগা = √a² - 0, ঠিক আছে? সো a² - 0 থেকে কি পাচ্ছি আমরা, যে ওমেগা × √a², তার মানে ওমেগা a।
তো আমরা এখান থেকে বলতে পারি যে Vmax সমান সমান হচ্ছে ওমেগা এ। আচ্ছা খেয়াল করো, সো ত্বরণ আমরা কি জানি দেখো, ত্বরণের ফর্মুলা হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। ঠিক আছে, তুমি যদি দূরত্বের সময় দ্বারা ডাবল ডিফারেন্সিয়েশন করো তখন তুমি এটার ত্বরণ পাচ্ছ। সো একটু আগে দেখছো যে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 0, রাইট? তো এখন আমার যদি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার বের করতে হয় মানটা, তখন আমি ওমেগা স্কোয়ার এক্স কে পাশে পাঠিয়ে দিব। আমি বলতে পারি যে ত্বরণ সমান সমান নেগেটিভ ওমেগা স্কোয়ার এক্স, ত্বরণ সমান সমান নেগেটিভ ওমেগা স্কোয়ার এক্স। সরল দোলনগতি সম্পন্ন কোনো কণার সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু 10 sin 6 পাই টি প্লাস 3 পাই। কণাটির কম্পাঙ্ক কত? দেখো এখান থেকে কি পাচ্ছি আমরা, আমরা জানো যে x ইজ ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে, সো এখানে তুমি যদি কম্পেয়ার করো দেখবে যে ওমেগা সমান সমান আমাদের পাচ্ছি 6 পাই, রাইট? ওমেগা মান আমরা কি জানি, ওমেগার মান হচ্ছে ওমেগা সমান সমান 2 পাই ইন্টু এফ, ঠিক না? তো ওমেগা সমান সমান 2 পাই এফ হয়, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি সমান সমান ওমেগা ডিভাইডেড বাই 2 পাই, দ্যাট মিনস 6 পাই ডিভাইডেড বাই 2 পাই সমান সমান 3। মানে কম্পাঙ্ক আমাদের আসবে হচ্ছে গিয়ে 3 হার্টজ বা। আচ্ছা এরপরে দেখো যে সরল দোলনের গতির কোনো গতি, আচ্ছা এরপরে দেখো যে সরল দোলন গতির গতিসম্পন্ন কোনো কণার অন্তরক সমীকরণ হচ্ছে 5 ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 180 এক্স। তো আমরা এটাকে যদি নর্মাল ফর্মুলা নিয়ে যাই, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস 180 এক্স ইজ ইকুয়ালস টু 0, 5 ছিল আমাদের। সো বোথ আমরা পুরোটাকে 5 দ্বারা ভাগ করি, পাবো হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস, তো 180 কে 5 দ্বারা ডিভাইড করলে আসে 3 5 15 30, সো 5 6 30। ছোটবেলা যেভাবে ম্যাথ করতো ভাগ করতে, আমাদের হাতে ক্যালকুলেটর যেহেতু নাই মেডিকেল ভর্তি পরীক্ষায়, তাই আমরা এইভাবে করতে হবে। ঠিক আছে, সো আমাদের আসে প্লাস 36 এক্স ইকুয়ালস টু 0। এই ফর্মুলাকে আমরা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স এর সাথে যদি তুলনা করি তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে ওমেগা স্কোয়ার সমান সমান 36, মানে ওমেগা সমান সমান হচ্ছে 6। ওমেগা মানে আমরা জানি যে ওমেগা সমান সমান 2 পাই ডিভাইডেড বাই টি, সো 2 পাই ডিভাইডেড বাই টি সমান সমান হচ্ছে 6। আমাদের কি চাইছে, আমাদের কোশ্চেনে চাইছে পর্যায়কাল, টাইম পিরিয়ড, টি চাইছে। সো এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে টি সমান সমান 2 পাই ডিভাইডেড বাই 6। এখন তোমরা অনেকে বলবা যে ভাইয়া তো ক্যালকুলেটর ছাড়া আপনি 2 পাই ডিভাইডেড বাই 6 কিভাবে করবেন, ঠিক না? দেখো 2 পাই আমরা মান জানি কি, পাই এর মান আমরা জানি যে 3.1416, আমি 14 লিখতেছি, আর আছে 1416, অনেক কিছু আছে। সো ডিভাইডেড বাই 6। এখন তোমরা চিন্তা করো যে 2 ইন্টু 3, 3 দুগুণে 6, মানে এখানে মানটা আসবে 6.28 ডট 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 ডট, মানে 28 একটু বেশি, মানে 6 এর বেশি সোজা কথায়, নিচে আমার 6। এখন তোমরা কমন সেন্সে চিন্তা করো, এইখানে যে মানটা আসবে উপরে 6 পয়েন্ট সামথিং, মানে 6 এর বেশি, নিচে 6, এখানে যে মানটা আসবে সেটা অবভিয়াসলি 1 পয়েন্ট সামথিং আসবে, 1 পয়েন্ট আসবে, মানে 1 থেকে বেশি হবে, ইট মাস্ট বি গ্রেটার দেন 1। আমাদের এখানে খেয়াল করো যে একটা হচ্ছে 0.95, আগেই বাদ, কারণ 1 এর কম। কি বলছে আমাদের যে মানটা আসবে সেটা কিন্তু অবশ্যই 1 থেকে বেশি হবে। সো এই যে মানটা 1 থেকে কম, এটা বাদ। এটা খেয়াল করো 37 জীবনও হবে, এত বড় মান জীবনও হবে না। 0.5 অনেক ছোট, আমার 1 পয়েন্ট সামথিং, 1 থেকে একটু বেশি। দেখো একমাত্র এটাই আছে যে 1.05 সেকেন্ডস।
ঠিক আছে? তো দেখো ক্যালকুলেটর ছাড়াও কিন্তু অপশন দেখেও এই ম্যাথটা করা যায়, বুঝতে পারছো? পর ম্যাথে দেখো, সরল স্পন্দিত স্পন্দন গতির একটি পর্যায়কাল 20 সেকেন্ড হলে কৌণিক কম্পাঙ্ক কত হবে? আচ্ছা এখানে খেয়াল করো, আমরা জানি যে ওমেগা সমান সমান 2π ডিভাইডেড বাই টি। সো পর্যায়কাল বলছে আমার 20 সেকেন্ড, তার মানে 2π ডিভাইডেড বাই 20, 2π ডিভাইডেড বাই 20, তার মানে আমাদের কত আসতেছে পাই ডিভাইডেড বাই 10, পাই ডিভাইডেড বাই 10 রেডিয়ান পার সেকেন্ড। এরপর দেখো সরল দোলকে পর্যায়কাল 2 সেকেন্ড, কম্পাঙ্ক কত? তোমরা জানো যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই টি। আমাকে পর্যায়কাল বলে দিয়েছে 2 সেকেন্ড, তার মানে 1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 0.5 হার্টজ, 0.5 হার্টজ। ভর এত ধ্রুবক এত কৌণিক কম্পাঙ্ক কত হবে? একটু আগে আমরা দেখছি যে টি ইজ ইকুয়ালস টু 2π রুট ওভার m ডিভাইডেড বাই কে। আবার তুমি জানো ওমেগা সমান সমান হচ্ছে 2π ডিভাইডেড বাই টি। তো এখান থেকে কি বলতে পারো যে 2π ডিভাইডেড বাই 2π রুট ওভার m ডিভাইডেড বাই কে। 2π চলে যাচ্ছে এখান থেকে, আমাদের আসবে রুট ওভার কে ডিভাইডেড বাই m, ঠিক আছে? সো ওমেগা সমান সমান রুট ওভার কে ডিভাইডেড বাই m, ঘ নাম্বারটা। সরল দোলন গতি সম্পন্ন একটি কণার সরণ 4 সেন্টিমিটার, ত্বরণ হচ্ছে 36 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, পর্যায়কাল চাইছিলাম। আচ্ছা তো আমরা জানি ত্বরণ সমান সমান কি বলছিলাম, ওমেগা স্কোয়ার এক্স, নেগেটিভ ওমেগা স্কোয়ার এক্স অ্যাকচুয়ালি, বাট আমাদের কিন্তু জাস্ট মান নিয়ে কাজ করতেছে, আমাদের দিক নিয়ে কোনো কাজ নেই এখানে। সো আমরা এখান থেকে নেগেটিভটা বাদ দিতে পারি, ঠিক আছে? আমরা বলতে পারি এ সমান সমান ওমেগা স্কোয়ার এক্স, কারণ দিকটা কিন্তু আমাদের এখানে কোনো কনসার্ন না, আমরা জাস্ট মান নিয়ে কাজ করতেছি এখানে। সো এ সমান সমান ওমেগা স্কোয়ার এক্স, এখান থেকে আমরা কি পাচ্ছি যে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই এক্স। এর মান দেখো 64, এক্স এর মান হচ্ছে 4, আমাদের আসতেছে 16। তো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে ওমেগা স্কোয়ার সমান সমান 16, তার মানে ওমেগা সমান সমান হচ্ছে কি 4, ঠিক আছে? এবার ওমেগা মানে আমরা কি জানি, ওমেগা মানে আমরা জানি যে 2π ডিভাইডেড বাই টি ইজ ইকুয়ালস টু 4, তার মানে পর্যায়কাল বা টাইম পিরিয়ড সমান সমান 2π ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়ালস টু পাই ডিভাইডেড বাই 2, তার মানে আমরা এখান থেকে পাচ্ছি পর্যায়কাল সমান সমান পাই বাই 2 সেকেন্ডস। একটি সরল সঞ্চিত স্পন্দনশীল একটি কণার দোলনকাল 10 সেকেন্ড, সমীকরণটির ত্বরণ এই সরণ এক্স হলে, আচ্ছা এটাকে আমরা দেখছি a ইজ ইকুয়ালস টু নেগেটিভ ওমেগা স্কোয়ার এক্স। তাহলে কি বলছে দোলনকাল 10 সেকেন্ড মানে টাইম পিরিয়ড মানে টি 10 সেকেন্ড, তার মানে আমরা জানি ওমেগা সমান সমান 2π ডিভাইডেড বাই টি, এর উপর স্কোয়ার থাকবে। সরণ বলছে, সরণের মান দেয় নেই, মানে এক্সই থাকবে। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে 2π ডিভাইডেড বাই 10 স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, মানে পাই বাই 5 হোল স্কোয়ার ইন্টু এক্স নেগেটিভ। তো দেখো পাই বাই 5 এখানে 2π রাখছে, মানে 2π বাই 10 হোল স্কোয়ার বাই এক্স, মানে তোমার এখানে কাটাকাটি করে নাই, অপশনে দেখো এটা কিন্তু রেখে গেছে এর সমান সমান নেগেটিভ 2π বাই 10 স্কোয়ার ইন্টু এক্স। সরল সঞ্চিত গতি সম্পন্ন কণার গতিপথের মধ্য অবস্থানে, কারণ একটু আগে দেখছিলাম, আবার দেখাই জিনিসটা। ধরো এখান থেকে কোনো স্টার্ট করছে, আসতেছে, যখন সে মাঝ বরাবর আসছে, এসে আবার এদিক গেছে। তো মাঝ বরাবর যখন আসবে, ধরো কণাটা দুলতেছে এভাবে, ঠিক আছে, দুলতেছে। সো দোলার সময় যখন এখানে আসবে, এখানে শুরু, এখানে স্টার্ট করছে, এখানে আসছে, এখানে আমি দেখাই স্টার্ট করছে, এই মাঝ বরাবর আসার সাথে সাথে গতি বেড়ে যাবে। সো আমি যখন হাত ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, সো এই জায়গায় যখন আসবে, এই জায়গাটায়, তখনই কিন্তু এটার গতি সর্বোচ্চ, ঠিক আছে? এটা যখন হাত ছেড়ে দিলে বুঝবো, বুঝছো? তুমি ধরো মনে করো ভুলে গেছো, পরীক্ষা হলে পেন্ডুলাম ঘুরে যাবে, তোমার কলম আছে না, কলমটা ধরে ছেড়ে দিবা, এখান থেকে স্টার্ট করবা, ট্রাই করো, ছেড়ে দিবা, বুঝছো? কলম ধরে ছেড়ে দিবা। সো দেখবা যে মাঝ বরাবর যখন আসে তখন একটা গতি হাইয়েস্ট হয়। সো একদম মধ্য অবস্থানে
বেগ বা গতি থাকবে সর্বাধিক, বেগ সর্বাধিক মানে ভি এখানে ম্যাক্সিমাম, আর দূরত্ব দেখো সর্বনিম্ন মানে মিনিমাম। ঠিক আছে, তো এই মাঝ অবস্থানে বেগ সর্বাধিক আর সরণ সর্বনিম্ন। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, পরমের দেখো যে ত্বরণের সমীকরণ, আমরা জানি যে ত্বরণের সমীকরণ একটু আগে দেখছি নেগেটিভ ওমেগা স্কোয়ার এক্স। তো আমরা এখানে এই যে এক্সটা, এক্স এর মান কি পড়ছিলাম? এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, ঠিক না? স্মরণের সমীকরণ পড়ছিলাম এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। জাস্ট এখানে এক্স এর মানটা বসায় দাও, মানে নেগেটিভ ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। তো জাস্ট এখানে এটা সামনে নিয়ে আসে, দেখো যে নেগেটিভ এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি, এই গ নাম্বারটা নেগেটিভ এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার সর্বোচ্চ সরণ, সর্বোচ্চ সরণ মানে কি? বিস্তার, ঠিক না? সর্বোচ্চ সরণ মানে বিস্তার, ইংলিশে বলে অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউড। ঠিক আছে, সো সর্বোচ্চ সরণই বিস্তার, তার মানে সর্বোচ্চ সরণ হচ্ছে গিয়ে এ, এক্স ইকুয়ালস টু এ। দেখো এক্স ম্যাক্স ইকুয়ালস টু এ, সর্বোচ্চ সরণ। সরল সঞ্চিত কোনো বস্তুর সরণ ও বেগের মধ্যে দশা পার্থক্য চাইছে আমার, সরণ ও বেগ। তো তুমি জানো যে সরণ সমান সমান হচ্ছে এ সাইন ওমেগা টি। তুমি যদি সরণ মানে বেগ বের করতে চাও, তখন আমরা কি করি? আমরা সরণের ডিফারেন্সিয়েশন করি, ঠিক না? তো ডিফারেন্সিয়েশন করলে কি আসবে আমাদের? এ ওমেগা কস ওমেগা টি, ঠিক আছে? এ ওমেগা কস ওমেগা টি। সো এখানে তুমি যদি খেয়াল করো যে এটা সাইনের গ্রাফ, এটা কসের গ্রাফ। সো সাইন আর কসের মধ্যে দশা পার্থক্য কত? আমরা জানি যে সাইন আর কসের মধ্যে দশা পার্থক্য হচ্ছে পাই ডিভাইডেড বাই 2, ঠিক না? তো দেখো পাই বাই 2। কোন কোন কম্পাঙ্কের সরল দোলন গতি ত্বরণ এর সরণ যদি এক্স হয়, সম্পর্ক হচ্ছে এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ফাইন, আমার চাইছে কি কোন কম্পাঙ্কের? আচ্ছা, আমার চাইছে হচ্ছে কি এফ কত, ঠিক আছে? আমরা জানি যে ওমেগা সমান সমান হচ্ছে 2 পাই এফ, আর 2 পাই বাই টি, তার মানে বলতে পারি যে 2 পাই এফ, কারণ কম্পাঙ্ক সমান সমান তো 1 বাই টি, ঠিক না? সো এখান থেকে আমরা বলতে পারি যে ফ্রিকোয়েন্সি সমান সমান ওমেগা ডিভাইডেড বাই 2 পাই, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সমান সমান ওমেগা বাই 2 পাই। এরপর দেখো যে একটি বস্তু এক্স ইকুয়ালস টু 2 cos 50t সরল চন্দ্র করে দুলছে, যেখানে এক্স এর পরিমাপ মিটারে, টি এর সেকেন্ডে, ফাইন সর্বোচ্চ বেগ কত হবে? তো আমরা যদি বেগ বের করতে চাই, বেগ বের করতে গেলে কি হবে? আমরা কি করবো? এখানে বেগ বের করতে হলে আমরা ডিফারেন্সিয়েশন করব, মানে ডিএক্স বাই ডিটি করবো, সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। সো আমরা জানি কস থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে নেগেটিভ সাইন থিটা, মানে নেগেটিভ 2, ভিতরের 50 সামনে চলে আসবে, ইন্টু 50 সাইন 50t, ঠিক আছে? তো এখন খেয়াল করো এখানে কত আসবে? নেগেটিভ 100 সাইন 50t। এখানে বিস্তার কত? বিস্তার হচ্ছে কি 100। তোমাকে যখন বলে যে সর্বোচ্চ বেগ কত হবে, তোমরা জানো যে বিস্তারটাই সর্বোচ্চ বেগ। সর্বোচ্চ বেগ সমান সমান কত হবে? বিস্তার, বিস্তারের সমান হবে, ঠিক আছে? কেন তোমাদের দেখাই, তোমরা জানো যে একটু আগে দেখছো যে ভি ম্যাক্স সমান সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? ম্যাক্স সমান সমান এক্স যখন শূন্য তখন ছিল আমাদের ওমেগায় ছিল, ভি সমান সমান ছিল ওমেগায়, ঠিক আছে? সো
এখানে আমাদের সর্বোচ্চ বেগ হবে 100। দেখো যে সরল চন্দ্র গতি সম্পন্ন কোনো কণার সর্বোচ্চ বেগ 0.02, বিস্তার এত, মানে আমাকে বলছে বেগ এত, মানে ভিম্যাক্স, বিস্তার বলছে 5, পর্যায়কাল চাইছে। তো আমরা জানি যে ভি সমান সমান রুট ওভার ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সর্বোচ্চতে আমরা বলছি যে এক্স এর মানটা 0, রুট ওভার এ স্কোয়ার মাইনাস 0। তার মানে বলতে পারি ভি সমান সমান হচ্ছে কি ওমেগা এ। আমার চাইছে পর্যায়কাল, তার মানে ওমেগা সমান সমান ভি ডিভাইডেড বাই এ। ভি এর মান হচ্ছে 0.02, ভি না বলে তোমরা ভি ম্যাক্স বলো, যেহেতু সর্বোচ্চ বেগ বলা আছে। সো ভি ম্যাক্স। বিস্তার বলছে 5 মিলিমিটার, মানে 5 × 10⁻³ এটা 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 ক্যালকুলেটর করা লাগবে, ঠিক আছে? তোমার ক্যালকুলেটর ইউজ করে মানটা বের করে ফেলবা, ঠিক আছে? এখান থেকে তুমি ওমেগা মানটা পেয়ে যাবা। সেখান থেকে তুমি জানো যে ওমেগা সমান সমান 2π ডিভাইডেড বাই টি। সেখান থেকে তুমি পর্যায়কাল বা টিটা বের করতে পারবা, ঠিক আছে? 2π ডিভাইডেড বাই ওমেগা দিলে মানটা চলে আসবে। এরপরে দেখো যে কোনো সরল সন্ধিত স্পন্দনরত বস্তু কণার যদি বিস্তারে সরণ হচ্ছে এক্স, তো ত্বরণ সর্বনিম্ন কোন জায়গায় হবে? আমাকে বলছে যে কোথায় ত্বরণ লোয়েস্ট। দেখো ধরো আমাদের একটা পেন্ডুলাম এরকম এখান থেকে স্টার্ট করছে, এদিকে যাচ্ছে, ঠিক আছে? যখন এটা মাঝ বরাবর আসবে, যখন ঘুরতে ঘুরতে মাঝ বরাবর আসবে, তখন কি বলছে এদের বেগ সর্বোচ্চ হবে আর দূরত্ব হবে 0, কারণ সাম্যাবস্থায় আছে এটা। তারপর ধর আবার এদিকে গেল, ত্বরণ হচ্ছে এখানে ম্যাক্সিমাম। তো যখন এই দুই পয়েন্টে আছে, যখন এন্ডিং পয়েন্টে আছে, দুই পাশে আছে, এই দুই পয়েন্টে এটার ভেলোসিটি আর বেগ 0 আর ত্বরণ হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম, ঠিক আছে? এই দুই পয়েন্টে কি এটার বেগ 0, ত্বরণ হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম, ঠিক আছে? আর সরণ বিস্তারের সমান, টোটাল বিস্তারের সমান। তো এরা ফুল ত্বরণ থাকবে দুই কোণায়। যখন মাঝ বরাবর আসবে, বেগ যখন সর্বোচ্চতে পৌঁছাবে, তখন এটা ত্বরণ হয়ে যাবে 0। বেগ যখন সর্বোচ্চ, ত্বরণ তখন 0। সো এক্স যখন 0 বা সাম্যাবস্থায় থাকবে, তখন তার ত্বরণ হবে সর্বনিম্ন, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো যে পর্যায়কাল বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ নিচের কোনটি? সো এখানে আমরা জানি যে একটু আগে দেখছো টি ইজ ইকুয়ালস টু 2π রুট ওভার এম ডিভাইডেড বাই কে। তা থেকে আমরা বলতে পারি যে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার 1/k। তার মানে এখান থেকে হবে খ নম্বরটা, যে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার 1/k। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 18 কোয়েশ্চেন, ঠিক আছে? সো এই ধরনের প্রশ্নগুলো দেখবা আসে, হাতে কলম ক্যালকুলেটর লাগে না, তুমি ইজিলি করতে পারো। পরমের দেখো যে সরল সন্ধিত গতিতে চলমান একটি বস্তুর সমীকরণ y ইজ ইকুয়ালস টু 10 sin 12t মাইনাস π/6। এখানে y এর একক মিটার, t এর একক সেকেন্ড, এগুলো লাগবে না, 10 একক ধ্রুবক, ফাইন। আমাকে চাইছে দ্রুতি কত? দ্রুতি মানে বেগ, ঠিক আছে? বেগ চাইছে অ্যাকচুয়ালি। সো দেখো y ইজ ইকুয়ালস টু 10 sin 12t মাইনাস π/6। আচ্ছা, এখানে আমার দেওয়া আছে কি সমীকরণ দেওয়া আছে, বা সরণের মানটা দেওয়া আছে অ্যাকচুয়ালি। তো তুমি যদি বেগ বের করতে চাও, আমাদের এটা ফার্স্ট ডিফারেন্সিয়েশন করতে হবে, dy/dt করতে হবে। তো dy/dt সমান সমান 10 ইন্টু 12, নেগেটিভ 10 ইন্টু 12, 10 ইন্টু 12 cos থিটা, ঠিক আছে? আমরা কি পাচ্ছি যে 120 cos 12t মাইনাস π/6। এই ফর্মুলা আমরা কি পাচ্ছি, এ বা অ্যাম্পলিটিউড বা বিস্তারের মানটা হচ্ছে 120। সো এটার বেগ হবে 120 মিটার পার সেকেন্ড, সর্বোচ্চ বেগ। এটা আগে বলছিলাম যে সর্বোচ্চ বেগ কিন্তু বিস্তারের সমান হয়, সর্বোচ্চ বেগ এই বিস্তারের মানটা সমান হয়।
এরপরে দেখো যে একটি তারের ভিতর দিয়ে সাইনোসয়েডাল তরঙ্গ প্রবাহিত হলে তার সর্বোচ্চ দ্রুতি হচ্ছে ভিএক্স। আমরা পাচ্ছি হচ্ছে সর্বোচ্চ দ্রুতি ভিএক্স। সর্বোচ্চ সরণের অর্ধেক হলে তার কণাটি ওই কণার দ্রুতি হলো। আচ্ছা, তো সর্বোচ্চ দ্রুতি সর্বোচ্চ দ্রুতিতে শুধু গতিশক্তিটাই কিন্তু তোমার মোট শক্তি হয়, ঠিক না? সর্বোচ্চ দ্রুতি মানে তোমার শুধু গতিশক্তিটাই মোট শক্তি, এখানে কোনো স্থিতিশক্তি থাকে না। তো মোট শক্তি গতিশক্তি, সো দেখো এখানে আমরা বলতে পারতেছি সমান সমান মোট শক্তি কত, হাফ কে এ স্কয়ার। ঠিক আছে, তো আমাকে বলছে তারের একটি কোনো সর্বোচ্চ সরণের অর্ধেক মানে a/2 করছে। এবার সর্বোচ্চ সরণের অর্ধেক করলে দ্রুতি কত চাইছে, ঠিক আছে? তো তোমরা যদি খেয়াল করো বলতে পারি যে হাফ কে এ স্কয়ার প্লাস হাফ কে সর্বোচ্চ সরণ ধরলাম আমি এ, অর্ধেক হচ্ছে a/2 হোল স্কয়ার, রাইট? প্লাস কেন দিলাম, সরি, এটা সমান সমান মানে ধরো সর্বোচ্চ শক্তি সমান সমান হচ্ছে এই অর্ধেক যাওয়ার পর যে গতিশক্তি হয়েছে এবং এই অর্ধেক অবস্থায় গতিশক্তি যা বাকি ছিল, ঠিক আছে? এটা ধরো স্থিতি, এটা ধরো গতি, গতিশক্তি যোগফল। আচ্ছা, তো এখানে নেক্সটে কি আসবে আমাদের, দেখো হাফ কে এ স্কয়ার is equals to half k a square divided by 4 plus half mv square। ঠিক আছে, আমরা হাফ এম ভি স্কয়ারটা এক পাশে নিয়ে এক পাশে রেখে দিই, লাইক হাফ এম ভি স্কয়ারটা এই পাশেই থাকুক। আমাদের আসবে হচ্ছে হাফ কে এ স্কয়ার বাই 4, ব্র্যাকেট লাগবে না আসলে, এ স্কয়ার বাই 4 মাইনাস হাফ কে এ স্কয়ার। তো এখান থেকে আমরা হাফ কে এ স্কয়ারটাকে কমন নিয়ে নিচ্ছি। বাকি থাকে কি আমাদের, 1/4 মাইনাস 1, সেটা উল্টা লিখছি, এটি পেয়ে যাচ্ছে না, হাফ এম স্কয়ার পেয়ে রাখতেছে, এটাকে পেছনে নিয়ে যাচ্ছি। সো হাফ কে এ স্কয়ার মাইনাস হাফ কে এ স্কয়ার বাই 4, সেখান থেকে হাফ কে স্কয়ার কমন নেওয়া যায়। কমন নিয়ে আমরা পাচ্ছি এস মানে নিয়ে নিছি 1 মাইনাস 1/4, সেখান থেকে আমরা পাচ্ছি যে হাফ কে এ স্কয়ার ইন্টু 4 মাইনাস 1 3 মানে 3/4। ঠিক আছে, সো আমরা এখানে কি পাচ্ছি, হাফ কে স্কয়ার ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার ইকুয়ালস টু হাফ কে স্কয়ার ইন্টু 3/4। আমার চাইছে কি, দেখো আমার চাইছে যে ওই কণার দ্রুতি, ঠিক আছে? দ্রুতি চাইছে মানে ভি চাইছে আমার এখানে। সো দেখো আমরা এই কে স্কয়ারটা কি ভি ম্যাক্স বলতে পারি না? খেয়াল করো, পাতলা হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এটাকে ভি ম্যাক্স বলতে পারি। তার মানে আমরা বলতে পারি, ধরো ওটা দিকে চাপায় দিই,
তার মানে আমরা বলতে পারি যে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইন্টু 3/4। কেন? কারণ দেখুন অ্যাম্পলিটিউড দেওয়া আছে, অ্যাম্পলিটিউডের কি সর্বোচ্চ স্মরণে কি আমাদের ভেলোসিটি ম্যাক্সিমাম থাকে, সো ভি ম্যাক্স বলা যেখানে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি বলতে পারি, হাফ এম বাদ দুই পাশ থেকে আমরা বলতে পারি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু 3/4 অফ ভি ম্যাক্স স্কোয়ার, ঠিক আছে। সো বোথ সাইড থেকে আমরা রুট ওভার করে দিই, ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার 3/2 অফ ভি ম্যাক্স, মানে ম্যাক্সিমাম ভেলোসিটি রুট ওভার 3/2 এই পজিশনে যখন আসবে তখন হচ্ছে এটা হবে এটার বেগ, ঠিক আছে। সো দেখো সর্বোচ্চ যদি বলছো Vx, মানে Vmax হচ্ছে বেসিক্যালি Vx রুট ওভার 3/2 Vx, ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো t0 সময় সরল দোলন গতিসম্পন্ন কোনো বস্তু দশাকে বলা হবে, যেহেতু জিরো টাইম এখনো দোলন শুরুই হয়নি, তো এটা আদি দশা। সরল দোলন গতিসম্পন্ন কোনো বস্তু সাম্যাবস্থা অতিক্রম করে তখন এর, জানো যে সাম্যাবস্থা যখন, এটা অলরেডি দেখেছি কয়েকবারই, যখন এটা সাম্যাবস্থা অতিক্রম করে, ঠিক আছে, এদিকে যাচ্ছে, সাম্যাবস্থা থাকার সময় কি হবে, তখন তার গতিশক্তি হবে সর্বোচ্চ আর বৃহস্পতি থাকে সর্বনিম্ন। ফুল স্পিড থামে, আবার ফুল স্পিড আবার থামে, তো এখানে স্পিডটা ফুল থাকে, ঠিক আছে, আবার এখানে স্লো হয়ে যায়, অলরেডি কয়েকবার বলছি জিনিসটা, তো এটাই। আচ্ছা, সরল দোলন গতিসম্পন্ন কোনো কণার বিস্তার এ সরণ কত হলে শক্তি অর্ধেক, গতিশক্তি অর্ধেক, গৃহ শক্তি হবে। আচ্ছা, তো ধরলাম, ধরো একটা কালি চেঞ্জ করি, তোমাদের দেখতে সুন্দর লাগে, বুঝছো, ধরো একটা বস্তু, আমি ধরলাম যে এক্স দূরত্বে, ঠিক আছে, লেট ধরি এক্স দূরত্বে গতিশক্তিটা অর্ধেক হবে, ঠিক আছে। আমি কি বলতে পারি, আমি বলতে পারি হচ্ছে গিয়ে হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু, লিখে এক্স দূরত্বে গতিশক্তি অর্ধেক, ধরে নিলাম যে এক্স দূরত্বে গতিশক্তি অর্ধেক হয়েছে, ঠিক আছে। তো হাফ ইন্টু হাফ কে এ স্কোয়ার, এখন এটাকে বুঝছো কিনা আমাকে বলো। দেখো সর্বোচ্চ গতিশক্তি আমরা কত জানি, অ্যাম্পলিটিউডে, ঠিক আছে, ধরো টোটাল অ্যাম্পলিটিউড, ধরো হচ্ছে কি এ, ঠিক আছে, টোটালটা। সো মোট গতিশক্তি হবে কি, মোট হচ্ছে কি হাফ কে এ স্কোয়ার, তোমার পাশে লিখি, মোট গতিশক্তি আমাদের আসতেছে হাফ কে এ স্কোয়ার, ঠিক আছে, ধরো এ দূরত্বে সর্বোচ্চ, তা আমাকে বলছে কত দূরত্ব গেলে অর্ধেক হবে, আমি ধরে নিলাম যে এক্স দূরত্বে গেলে এই গতিশক্তিটা অর্ধেক হয়ে যাবে, এক্স দূরত্বে গেলে এই হাফ কে এক্স এ স্কোয়ারটা অর্ধেক হয়ে গেছে মনে করতেছি আমরা, তাহলে কত হচ্ছে দেখো, হাফ কে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1/4 কে এ স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে কত আসবে দেখো, আমরা কে কে বাদ দিতে পারি দুই পাশ থেকে, 4 4 উপরে 4 নিচে 2, তার মানে আমরা এই পাশে নিচে নিয়ে আসি, তাহলে আসবে তাহলে দুই পাশে আমরা কে বাদ দিচ্ছি এবং দুইটাই পাশে নিয়ে আসছি, সেখানে আমাদের থাকবে যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হাফ এ স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু হাফ এ স্কোয়ার। সো এখান থেকে আমরা দুই পাশে বোথ সাইড রুট করে দিলে আসবে এক্স ইকুয়ালস টু এ বাই রুট 2, ক্লিয়ার? তো এভাবে হচ্ছে ম্যাথটা করবা, ঠিক আছে, এক্স ইকুয়ালস টু এ বাই রুট 2, গ নাম্বার। আচ্ছা, দৃঢ়ভাবে আটকানো কে ধ্রুবকের একটি স্প্রিং ধ্রুবকের এক প্রান্তে এম ভর আর এক প্রান্তে টি, আচ্ছা এটা ফর্মুলা, ঠিক আছে, টানের ফর্মুলা, টানান্তরের ফর্মুলা মনে রাখবা, এই ফর্মুলাটা হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এম ভাগ কে, 2 পাই রুট ওভার এম বাই কে, এখানে কেটা কি
এখানে কেটা হচ্ছে গিয়ে বল ধ্রুবক, কেটা হচ্ছে গিয়ে বল ধ্রুবক, এমটা বুঝতেই পারতেছো ভর, আর টি হচ্ছে গিয়ে টান। ঠিক আছে, টি ইকুয়ালস টু 2 m/k, এটা ফর্মুলা, এবং এই ফর্মুলাটা পারতে হবে আমাদের। পুষ্কালেই থাক। ঠিক আছে, আচ্ছা, কোন স্প্রিং এর এক প্রান্তে একটি বস্তু ঝুলালে 20 সেন্টিমিটার প্রসারিত হয়, বস্তুটি টেনে ছেড়ে দিলে কম্পাঙ্ক কত হবে? আচ্ছা, তো এক প্রান্তে ঝুলেছে একটা বস্তু, ধরলাম এটার কনস্ট্যান্ট হচ্ছে কে, আর এক্স হচ্ছে যত যত পরিমাণ প্রসারিত হয়েছে। কে এক্স ইকুয়ালস টু এমজি। কেন এমজি? তুমি ধরো একটা বস্তু আছে এবং সেখানে একটা কিছু ঝুলাইছো, স্প্রিং আছে, স্প্রিং এ বস্তু ঝুলাইছো, সো বস্তুর ভর ইনটু অভিকর্ষের ত্বরণ। ধরো একটা স্প্রিং, স্প্রিং, এই স্প্রিং একটা বস্তু ঝুলাইছিলাম এখানে, তো বস্তুর নিচে টান দিবে, সো বস্তুর ভরটা কি? এমজি। আর এমজির কারণে যে পরিমাণ সরণ হচ্ছে তার সাথে স্প্রিং গুণ করে দিলে আমরা এটার ফোর্সটা পাবো, বলটা পাবো, রাইট? সো কে এক্স ইকুয়ালস টু এমজি। আচ্ছা, এরপরে কি বলছো? কম্পাঙ্ক কত হবে? কম্পাঙ্কের জন্য একটু আগে তোমরা ফর্মুলা দেখছো যে টি ইজ ইকুয়ালস টু 2π/m/k, m/k, রাইট? সো এই m/k-টা আমরা এখান থেকে বের করবো। এখন কিভাবে বের করবো দেখো, m/k ইজ ইকুয়ালস টু x/g। এক্সটাকে অনেক সময় অনেকে এলও বলে, ঠিক আছে, √L/g, আমরা এখানে এলও বলতে পারি। তাও তোমরা আসলে ফর্মুলাটা চিনবা, ঠিক আছে, কারণ এখানে এলজি তে ফর্মুলাটা কাজে লাগে, ঠিক আছে, L/g। সো L/g, তো এখানে কি পাচ্ছি আমরা? m/k সমান সমান L/g সমান, সুতরাং t ইজ ইকুয়ালস টু 2π√L/g। এটা তোমাদের সবার চেনা ফর্মুলা, এই ফর্মুলা তোমরা ম্যাথটা করো। তো অনেকে হচ্ছে অনেক সময় জানো না ভাই কিভাবে আছে কম্পাঙ্কের এই ফর্মুলাটা, আসলে ফর্মুলাটা এভাবে আসছে, এবং এটা দেখো একটা ম্যাথ দিয়ে দিছে। তো মাঝে মধ্যে ফর্মুলার আর ডেরিভেশন একটু লাগে, ঠিক আছে। আচ্ছা, 2π/L/g, সো এখান থেকে বাকিটা সহজ, 2π √, লেন্থ আমাকে বলছে 20, মানে তোমার 0.2 সেন্টিমিটার, আর জি তুমি জানো 9.8। সো এখানে আসলে মানটা বসাবা, বসানোর পরে যা আসবে তাই অ্যান্সার, ঠিক আছে। এটা আসলে এরপরে ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না, সো তো আমি দেখি ক্যালকুলেটরে কত আসে, হাতে কলমে সম্ভব না এটা। আচ্ছা, তো তোমাদের আসছে 1.11, তুমি ক্যালকুলেটরের মানটা বসালে পেয়ে যাবা, খুবই সিম্পল জিনিস। নেক্সট আসো, স্প্রিং এ ঝুলন্ত এম ভরের একটি বস্তুর পর্যায়কাল 2 সেকেন্ড হলে 4m ভরের জন্য পর্যায়কাল কত সেকেন্ড? ভরটা চেঞ্জ হয়েছে, খেয়াল করছো? সো তোমরা জানো t ইকুয়ালস টু 2π√L/g, রাইট? এখান থেকে আমরা কি পাচ্ছি? L/g হবে, আমাদের ভর লাগবে, তো 2π√m/k, রাইট? সো এখান থেকে দেখো আমাদের এখান থেকে কি বলতে পারতেছি? বলতে পারছি t ইজ প্রপোর্শনাল টু √m। তার মানে কি? তার মানে আমরা বলতে পারি, যে পর্যায়কাল মানে t2/t1 ইকুয়ালস টু √m2/m1, তাহলে √m কত হয়েছে? 4m হয়েছে, 4m। আয় কত ছিল? আগে ছিল m। পর্যায়কাল কত? t1 কত? 2 সেকেন্ড, ঠিক আছে। m কাটা মানে 2 × 2, হ্যাঁ। সো t2 আছে আমাদের কত? 4 সেকেন্ড আসবে, 2 × 2 4, ক্লিয়ার? সো এটা করবা। কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে কোন নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল এর কার্যকরী দৈর্ঘ্যের। আচ্ছা, তো দোলনকাল চাইছে, মানে টি চাইছে, টি ইজ ইকুয়ালস টু 2π√L/g। আমরা তাহলে বলতে পারি টি ইজ প্রপোর্শনাল টু √L, কার্যকরী দৈর্ঘ্যের
বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। দেখো সেকেন্ড দোলকের হচ্ছে যে সরল দোলকের দোলনকাল, সেকেন্ড দোলকের দোলনকাল কিন্তু 2 সেকেন্ড। এটা অনেকে ভুল করে। মনে রাখবে সেকেন্ড দোলক অ্যাকচুয়ালি তোমার এই যে হাফ সাইকেল যাচ্ছে না, এখান থেকে যেখানে যাচ্ছে, এখান থেকে যেখানে যাচ্ছে একটু হচ্ছে গিয়ে 1 সেকেন্ড। একবার যাওয়া 1 সেকেন্ড, টোটালটা যা কত, টোটালটা যদি যায় তখন লাগবে 2 সেকেন্ড। এদিকে 1 সেকেন্ড, 1 সেকেন্ড ব্যাক করে, আবার এদিকে 1 সেকেন্ড ব্যাক করে। ঠিক আছে, তো টোটালটা গেলে 2 সেকেন্ড। তো এটা অনেকে ভুল করে, অনেকে মনে করে সেকেন্ড দোলক মানে 1 সেকেন্ড দোলনকাল। এই ভুলটা করবা না, সেকেন্ড দোলকের দোলনকাল কিন্তু 2 সেকেন্ড। ক্লিয়ার? সো এটা হচ্ছে 2 সেকেন্ড। একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য, কার্যকর দৈর্ঘ্য দেখো আমরা জানি টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, রাইট? বোথ সাইড স্কয়ার করে দাও। টি স্কয়ার ইকুয়ালস টু 4 পাই রুট ওভার এ, রুট চলে যাবে, টু এল বাই জি। এবার আসো টি স্কয়ার যেহেতু টি কত, সেকেন্ড দোলক জানো, সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড। সো 2 স্কয়ার ইজ ইকুয়ালস টু 4 পাই এল বাই জি, মানে পাশে 4 চলে আসে। তারপর আমরা বলতে পারি 4 4 কাটা যাবে, সো আমরা বলতে পারি যে দৈর্ঘ্য মানে এল, এল ইজ ইকুয়ালস টু, দেখো ওই পাশে জি উপরে পাই নিচে, জি ডিভাইডেড বাই পাই। ঠিক আছে, পাই স্কয়ার আছে একটা, ভুল হয়েছে, যেখানে বোথ সাইড স্কয়ার করছিলাম না, 4 পাই স্কয়ার হবে আর কি। সো পাই স্কয়ার, এখান থেকে আমরা পাচ্ছি দেখো জি এর মান আমরা জানি 9.8, পাই এর মান আমরা জানি 3.1416 হোয়াটএভার, বড় বড় স্কয়ার 3.14 এর স্কয়ার। সো 3 3 9 এবং 0.14 এর জন্য কিন্তু মানটা আরো বেশি আসবে। তার মানে এখানে যে মানটাই আসবে অ্যান্সার শুড বি লেস দ্যান 1। এটা তো শিওর, অ্যান্সার লেস দ্যান 1 হতে হবে, ঠিক না? তো অ্যাকচুয়াল মানটা হচ্ছে কি 0.993। ক্যালকুলেটর তোমরা যদি বসাও, ক্যালকুলেটর বসালে দেখবা মানটা আসে 0.993। মেডিকেল ভর্তি পরীক্ষা দেখছো আসছে, ডেন্টালে আসছে, মেরিন একাডেমিতে আসছে, এই কোশ্চেন আসে, খুবই কমন একটা কোশ্চেন। সেটা মুখস্থ করা আমার মতে বেটার, লাইক 0.993 তোমার ক্যালকুলেটর তো নাই, সেটা মনে করা ভালো, এই মানটা মনে রাখা ভালো। আর তুমি যদি চাও ওইভাবে করতে পারো, বাট কাজে দেয় না, কারণ অপশনগুলো দেখো 0.993, 0.971, খুব কাছাকাছি অপশন দিয়েছে। তো কাছাকাছি অপশন দিলে এগুলো আসলে পারাটা টাফ ক্যালকুলেটর ছাড়া। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ায় দোলনকাল তোমরা জানো টি ইজ প্রপোর্শনাল টু ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, তার মানে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল। তো যদি দৈর্ঘ্য বাড়ে, লেন্থ বাড়ে, তাহলে দোলনকাল কি বাড়বে না? বাড়বে। ঠিক আছে, সেক্ষেত্রে আমার দৈর্ঘ্য যদি বাড়ে, দোলনকালও বাড়বে, বৃদ্ধি পাবে। একটি সেকেন্ড দোলকের দোলনকাল বৃদ্ধি পেয়েছে, দোলনকাল যদি আবার 2 সেকেন্ড মানে আগের মতো করতে হয়, দৈর্ঘ্যই করতে হবে। একটু আগে দেখছো টি প্রপোর্শনাল টু রুট ওভার এল, দোলনকাল বৃদ্ধি পেয়েছে, টি বেড়ে গেছে, টি তুমি কমাতে যাচ্ছ, টি তুমি যাচ্ছ কমাতে, তো টি যদি কমাও এল কেও কমাতে হবে, তো দৈর্ঘ্যটাও কমাতে হবে। পরে দেখো একটি সরল দোলকের দোলনকাল টি, দোলকটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে পরিবর্তিত দোলনকাল কত হবে? খুবই সিম্পল কথাবার্তা, বারবার সেম কথা আসতেছে। দোলনকালের সাথে দৈর্ঘ্য সম্পর্ক হচ্ছে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল। আমাকে চাইছে পরিবর্তিত দোলনকাল চাইছে, তার মানে আমরা বলতে পারি যে t2 ডিভাইডেড বাই t1 ইজ ইকুয়ালস টু রুট ওভার l2 ডিভাইডেড বাই l1। দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, তার মানে l2 2, তার মানে 2 ইন্টু l1 ডিভাইডেড বাই l1, রুট তো অবশ্যই আছে, ইজ ইকুয়ালস টু t2 ইন্টু t1 চলে গেছে। এখান থেকে দেখা কত আসবে আমাদের, রুট ওভার 2 ইন্টু t1 কত, t1 বলছে t, মানে দোলনকাল শেষ হতো আমার t, সো t2 সমান সমান রুট ওভার 2 ইন্টু t, রুট ওভার 2 ইন্টু t। পর্যায়কাল দ্বিগুণ করতে হলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে? পর্যায়কাল দ্বিগুণ করতে হলে, তার মানে আমার বলছে যে t2 ডিভাইডেড বাই t1
ইজ ইকুয়ালস টু রুট ওভার L2 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে L1, পর্যায়কাল ডাবল হয়েছে তার মানে 2 গুণ হয়েছে, ঠিক আছে, 2t1 বাই t1 ইজ ইকুয়ালস টু রুট ওভার L2 ডিভাইডেড বাই L1। এখান থেকে তুমি কি বলতে পারো, এখান থেকে বোথ সাইড স্কয়ার করে দাও, সো 4 ইজ ইকুয়ালস টু L2 ডিভাইডেড বাই L1, মানে L2 সমান সমান 4 গুণ করতে হবে, ঠিক আছে। বেসিক ভাবে করা যায়, তুমি যদি ডিরেক্ট চিন্তা করো t ইজ প্রপোর্শনাল টু রুট ওভার L, তোমার এখানে দৈর্ঘ্য ডাবল করতে হবে, সরি হ্যাঁ পর্যায়কাল ডাবল করতে হবে, দৈর্ঘ্য 4 গুণ করতে হবে, কারণ রুট ওভার 4 দিলে তখন 2 আসবে, ঠিক আছে। এভাবে তুমি ডিরেক্টও করতে পারো। আর যদি মনে করো যে না আমি ডিরেক্ট করতে গেলে আমার ভুল হচ্ছে, ভুল হওয়ার আশঙ্কা থাকবে, টেনশন ফ্রি হতে হলে এইভাবে করতে পারো। বাট সিকিউতে যদি আসে এগুলো তখন কিন্তু অবশ্যই এইভাবে করতে হবে, আর এমসিকিউর জন্য তো এইভাবে চিন্তা করলেই হয়, সত্যি কথা বলতে এটা চিন্তা করলে কিন্তু হয় একটু হালকা, ঠিক আছে। তো এটা 4 গুণ করতে হবে। সরল দোলকের দৈর্ঘ্য দোলনকাল সংক্রান্ত কোন সমীকরণটি সঠিক নয়, আমরা আসলে কারেক্ট সমীকরণটা লিখে নিই, তাহলে বাকিগুলো বের করতে সুবিধা হবে। t is equals to 2 pi root over L by G, প্রথমটা ঠিক আছে, পরেরটা আসো t2 by t1, সো আমরা জানি যে t2 by t1 equals to root over L2 by L1, এই পাশে t2 নিয়ে গেলে t2টা আমরা এই পাশে নিয়ে যাব, 2 নম্বর ফর্মুলা চলে আসছে। 3 নাম্বারটা দেখে বোঝা যাচ্ছে এটা হবে না, তো দেখে বুঝতে সেটা হবে না, সো কারেক্ট অ্যান্সার এটা, এগুলো কারেক্ট, সেটা হবে না, বুঝতে পারছো, এটা হচ্ছে সঠিক নয়, দেখি বুঝতে এটা কোনোভাবে আনা সম্ভব না, ঠিক আছে, কারণ এখানে রুটের মধ্যে চলে আসছে, এই ফর্মুলাটাই দেখো এখানে এই রুটের মধ্যে ঢুকে গেছে, সেটা কিন্তু পসিবল না। 4 নাম্বারটা একটু দেখি আমরা, যেহেতু অলরেডি চলে আসছি, সো 4 নাম্বারটা আসলে বোথ সাইড স্কোয়ার করছে, ঠিক আছে, বোথ সাইড স্কোয়ার করলে কি আসবে, দেখো বোথ সাইড স্কয়ার করলে কত আসবে, বোথ সাইড স্কয়ার করলে আসবে t স্কয়ার ইকুয়ালস টু 4 পাই স্কয়ার L ডিভাইডেড বাই g, এখান থেকে আমরা যদি L বের করতে চাই তাহলে হবে g ইনটু t স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার, এটা হচ্ছে আমার 4 নাম্বারটা, তো লিখে দিই, এটা হচ্ছে কি d নাম্বার, হচ্ছে কি আমাদের d নাম্বার, হচ্ছে কি a নাম্বার, c নাম্বার, ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো কোন সরল দোলকের দোলনকাল অর্ধেক করার জন্য, তোমরা জানো t is proportional to root over L, দোলনকাল যদি অর্ধেক করতে চাও, হাফ করতে চাও, এখানে 1/4 করতে হবে, দৈর্ঘ্য 1/4 করতে হবে। যদি কেউ মনে করো যে ভাই এত ফাস্ট আমি বুঝি না, তার জন্য আমরা বুঝাবো, সেটা হচ্ছে কি এই নর্মাল নিয়ম দিয়ে, যে t2 by t1 equals to root over L2 by L1, আমাকে বলছে দোলনকাল অর্ধেক করা লাগবে, তার মানে হচ্ছে গিয়ে, তার মানে হচ্ছে হাফ হবে, মানে t1 ডিভাইডেড বাই হাফ t1, নিচে t1 আছে না, সো t1 বাই হাফ করছে বেসিক্যালি, t2 ইকুয়ালস টু t1 বাই হাফ ইজ ইকুয়ালস টু রুট ওভার L2 বাই L1, t কাটা চলে যায়, মানে 1 বাই হাফ ইকুয়ালস টু রুট ওভার L2 বাই L1, বোথ সাইড স্কয়ার করে দিয়ে আসে L2 ইজ ইকুয়ালস টু 1 বাই 4 L1, সো 1/4 করতে হবে। আচ্ছা, সরল দোলন গতির জন্য কৌণিক সরণে নিচের কোনটির বেশি হতে পারে না, এটা মুখস্থ মান, এটা চ্যাপ্টারের শুরুতেই মুখস্থ মান, যে 4 ডিগ্রির বেশি হলে, দোলক যদি 4 ডিগ্রির বেশি হয় তখন সেটা সরল দোলন গতি থাকে না, ঠিক আছে, সো মানটা একটু মনে রাখতে হবে। একজন বালিকার দোলনায় বসে দোল খাচ্ছে, বালিকাটি উঠে দাঁড়ালে দোলনকালের কি পরিবর্তন হবে, দোলনকাল, দোলনকালের সূত্র ছিল t is equals to 2 pi root over L divided by g, এখানে L হচ্ছে লেন্থ, g হচ্ছে গ্র্যাভিটি, t হচ্ছে টাইম, এখানে কি কোথাও ভরের কিছু বলছে, কারো ভরের উপরে ডিপেন্ড করতেছে, একদমই না, এটা কি, এটা হচ্ছে গিয়ে টাইম, এটা হচ্ছে গিয়ে লেন্থ, এটা হচ্ছে গিয়ে 9.8, তার মানে কি কোথাও ভর আছে, ভর নাই, সো এটা কথা মাথায় ঢুকায় রাখো, যে সরল দোলন গতির ক্ষেত্রে দোলকের বব, অনেক সময় যে ভর যেটা দেয় না, ভরটাকে বব বলে, সো বব বাই ভরের উপর নির্ভর করে না, এই কথা মাথায় ঢুকায় রাখো এখনই, যে ভরের উপর নির্ভর করে না, ভরের উপর নির্ভর করে না। এখন তোমাকে অনেকভাবে অনেক সময় বলবে যে এখানে ভর 2 কেজি 3 কেজি বাড়াইছে, দোলনকালের কি পরিবর্তন হবে,
মনে রাখবা দোলনকালের কোনো চেঞ্জ হবে না, কারণ ভরের উপর এটা ডিপেন্ডই করে না দোলনকালটা। এই ধরনের কোশ্চেন দেখবা, ঠিক আছে? সো এটা হচ্ছে অপরিবর্তিত থাকবে। সেকেন্ড দোলক অভিকর্ষজ ত্বরণ জি এর, আচ্ছা সেকেন্ড দোলক মানে কি? দেখো আমরা জানি টি ইজ প্রপোর্শনাল টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি, ঠিক আছে? অবশ্যই বলতে পারো, সমস্যা নাই। আচ্ছা এখানে সেকেন্ড দোলকে টিটা কি কনস্ট্যান্ট না? কারণ নেই, ঠিক অলওয়েজ 2 না? সেকেন্ড দোলকে টি 2 মানে একটা কনস্ট্যান্ট, একটা ধ্রুবক, 2 কনস্ট্যান্ট। তো 2 যদি কনস্ট্যান্ট হয়, বাকি থাকে আমাদের এল আর জি এর মধ্যে সম্পর্ক। সো এল আর জি এখানে সমানুপাতিক, ঠিক আছে, প্রপোর্শনাল। তখন এখানে এল আর জি সমানুপাতিক। খেয়াল করো, এটা কিন্তু যখন তোমার সেকেন্ড দোলক মানে টাইমটা কিন্তু ফিক্স, এখানে এল আর জি সমানুপাতিক। দোলকের ববের ভর বেশি হলে দোলন করে, যে বলছিলাম একটু আগে, সে এই ভর নিয়ে কিছু কোয়েশ্চেন দেয়, লাইক ভর বাড়াইছে কমাইছে হাবিজাবি করছে, ভরের উপর নির্ভরই করে না, ডিপেন্ডই করে না। সো এটা অপরিবর্তিত থাকবে। সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায়, এটা মুখস্থ জিনিস, সেটা হচ্ছে পাহাড়ের উচ্চতা। পাহাড়ের উচ্চতা, ঠিক আছে? সেকেন্ড দোলকের কম্পাঙ্ক, সেকেন্ড দোলকের টাইম কত ছিল? টাইম পিরিয়ড ছিল আমাদের 2 সেকেন্ড। কম্পাঙ্কের মান তোমরা জানো যে f is equals to 1/t, তার মানে কি 1/2, তার মানে কি 0.5, ঠিক আছে, 0.5 হার্টজ। তাহলে সেকেন্ড দোলকের কম্পাঙ্ক হচ্ছে 0.5 হার্টজ। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, মহাকাশে একজন নভোচারীর নিকট একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে? আচ্ছা দেখো, সেকেন্ড দোলক তার মানে t is equals to 2 pi root over l divided by g, কম্পাঙ্ক চাইছে, ঠিক না? এখন তোমরা যদি খেয়াল করো যে এই যে জি লিখছে, জিটা যে লিখছে, এই জিটা কি মহাকর্ষে শূন্য না? মহাকর্ষে কোনো অভিকর্ষ ত্বরণের মান আছে? মহাকর্ষে বলি কেন, মহাকাশে কিন্তু অভিকর্ষ ত্বরণের কোনো মান নাই, শূন্য। মহাকাশে গেলে দেখবেন ভেসে বেড়াবে, ঠিক না? তো এখানে যদি আমি লিখি যে 2 পাই রুট ওভার এল বাই শূন্য, তার মানে ইনফিনিট হয়ে যাবে না? অসীম হবে না? অসীম। মহাকাশে দোলকের কম্পাঙ্ক হচ্ছে গিয়ে অসীম। এই কথাটার মানে হচ্ছে তুমি দেখবা যে মহাকাশে দোলকটা এভাবে স্থির হয়ে আছে, এদিকেও যাবে না এদিকেও যাবে না, ঠিক আছে? এটা মুভমেন্টই করবে না অডিশের উপরে। মুভমেন্ট যেহেতু করবে না, সেহেতু এটা জীবনেও আর কি একটা সাইকেল কমপ্লিট করবে না। এভাবে একটা সাইকেল কমপ্লিট করার কথা না, এই সাইকেলটাও জীবনে করতে পারবে না, কারণ মুভমেন্টই করবে না, আটকে থাকবে এভাবে, ঠিক আছে? আচ্ছা পরেরটা দেখো, একটি সরল দোলকের দোলনকাল 50% বৃদ্ধি করতে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে? তো আমরা জানি কি, আমরা জানি t is proportional to root over l, তার মানে জানি কি t2 by t1 is equals to root over l2 by l1, বোথ সাইড স্কয়ার করে দিই। তো t2 by t1 the whole square is equals to l2 divided by l1। এরপরে দেখো আমি কি বলছি, আমাকে বলছে যে দোলনকাল 50% বৃদ্ধি করতে, দোলনকাল 50% বৃদ্ধি করতে। সো টি2 যেটা আছে, টি2 কি হবে? 50% বৃদ্ধি, তার মানে কি 1.5 t1 হবে ডিভাইডেড বাই t1 হোল স্কয়ার। বুঝতে পারছো? টি2 যেটা আছে এটা কিন্তু 50% বৃদ্ধি হয়েছে, মানে 1.5 হয়েছে, এখন আগে 1 ছিল এখন 1.5 হয়েছে। সো is equals to l2 divided by l1। সো 1.5 এর স্কয়ার করলে কত হবে আমাদের? 1.5 এর স্কয়ার হচ্ছে 2.25, হ্যাঁ, ডিভাইডেড বাই 2.25 t1 by t1 is equals to l2 by l1। এখন তুমি বলবা যে ভাই আপনি তো এখানে 1.5 এর স্কয়ার সুন্দর মতো 2.25 লিখে দিয়েছেন, আমরা এটা কিভাবে বুঝবো? খুবই সহজ, চলো আমরা দেখি।
15 স্কোয়ার কত হয়? 15 স্কোয়ার, আমি তোমাকে বলতাম যে 15 স্কোয়ার করো। 15 স্কোয়ার কত হয়? 15 স্কোয়ার হয় হচ্ছে কি 225। ক্লিয়ার? 225 হয়। সো আমি যদি এখানে খেয়াল করি যে 1.5, এটা কি আমি এভাবে বলতে পারি না যে লাইক 15 ডিভাইডেড বাই 10, সেম জিনিস না? সো 1.5 এর স্কোয়ার, এই কথার মানে হচ্ছে 15 ডিভাইডেড বাই 10 এর স্কোয়ার। ঠিক আছে, 15 বাই 10 এর স্কোয়ার। 15 স্কোয়ার করলে তুমি জানো যে 225 নামতা, 15 15 225, ছোটবেলা নামতে পড়ছো না? তো 11 থেকে 20 নামতে মনে রাখবা, যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের কিন্তু ক্যালকুলেটর থাকবে না। সো ট্রাই করবা যে 1 থেকে 20 পর্যন্ত নামতাটা মনে রাখা অ্যাটলিস্ট, কারণ নামতা মনে রাখলে দেখবো অনেক কিছু মানে ক্যালকুলেট করা যায়। ঠিক আছে, সহজ হয় আর কি, ক্যালকুলেট তো করাই যায়, বাট নামটা মুখস্থ থাকলে টাইম কনজিউম কম, সময়টা বাঁচে। 10 10 100। এবার তুমি দেখো 225কে 100 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2.25। সো 1.5 এর স্কোয়ার হলে 2.25। ক্লিয়ার? এভাবে জিনিসটা আসছে। আচ্ছা, সো এখানে আমরা পেলাম যে 2.25। এবার আসো, টিমাস চলে গেল, তার মানে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি তোমার L2 is equals to 2.25 L1। L1, ঠিক আছে? এখন আমাকে কি বলছে? আমাকে কিন্তু বলছে কত গুণ বাড়াতে হবে, কত গুণ হয়েছে কিন্তু বলে নাই। অনেকে ভুল করে এসে কত গুণ হয়েছে লিখে শেষ করে দেয়। আমাকে বলছে কত গুণ বাড়াতে হবে, তার মানে কি? তার মানে বাড়াতে হবে কত? 2.25 মাইনাস 1, তার মানে কি 1.25 গুণ বাড়াতে হবে। 1.25 গুণ বাড়াতে হবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা ম্যাথটা করতে পারো। সো 1.25 গুণ বাড়াতে হবে। দেখো, কোনো এক ব্যক্তি স্থির লিফটের ভিতরে সরল দোলকের পর্যায়কাল পান টি, লিফটটি g/3 ত্বরণ উপর থাকলে তার পর্যায়কাল হবে। আচ্ছা, তো তোমরা জানো যে লিফটের ক্ষেত্রে একটু লিখে দিই পাশে। লিফটের ক্ষেত্রে উপরে উঠলে হচ্ছে কি g প্লাস এ, আর নিচে নামলে g মাইনাস এ। আমার এখানে যেহেতু উপরে উঠতেছে, আমি বলতে পারি যে g2 is equals to g plus g/3। তার মানে কি? তার মানে হচ্ছে কি আমাদের এখানে পাচ্ছি, যেহেতু উপরে উঠছে, ঠিক না? উপরে উঠছে তো g/3 উপরে উঠছে, সো g plus g/3 মানে হচ্ছে 4g divided by 3। ঠিক আছে, বলছে 3g plus g, so 4g/3। এটা হচ্ছে আমাদের g2 এর মান। এবার আসলে মেইন ম্যাথে কি আছে? মেইন ম্যাথে আমরা জানি হচ্ছে t is proportional to 2 pi root over L by g। এখান থেকে আমরা বলতে পারি যে t2 divided by t1 equals to root over g1 divided by g2। এখান থেকে আমরা বলতে পারি root over g2 divided by g1 is equals to t1 divided by t2। ঠিক আছে? মানে আমার পর্যায়কাল চাইছে, সেটা আসলে ঘুরে লাভ নেই। যে তোমার t2 চাইছে, ডিরেক্ট বলে দিব t2 is equals to root over g1 divided by g2 into t1 বা t। পর্যায়কাল প্রথমে তো t বলছে আমার কাছে, t। এবার আসো, চেঞ্জ হয়ে যাচ্ছে না, দেখা যায়। এবার আসো যে g1 বাই g2, সো রুট ওভার g1 কত আছে আমাদের? g1 মানে g, g2 ছিল হচ্ছে কি 4g ডিভাইডেড বাই 3 ইন্টু t। আমাদের এখানে যদি রুট করি উল্টে যাবে, তার মানে রুট ওভার 3/4g, তার মানে √3/2, g তো 4 চলে যায়,
ঠিক আছে, টি জি কেন রাখলাম, জি কারেক্ট চলে যায়। সো এখানে আছে √3/2t, ক্লিয়ার? সো এটার অ্যান্সার হবে √3/2 টি। আচ্ছা, দোলককে যদি পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, তুমি জানো যে 2π√L/g, রাইট? তো পাহাড়ের চূড়ায় কি, পাহাড়ের চূড়ায় কি জি এর মান কমে যাবে? সুন্দর করে লিখি, পাহাড়ে জি এর মান কমবে। জি এর মান যদি কমে তাহলে টি বাড়বে, কারণ জি এর সাথে টি এর কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো টি বাড়বে, টি বাড়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি সময় হারানো। এখানে অনেকে একটু ভুল করে, এখানে অনেকে মনে করে যে টি বাড়া মানে মনে হয় সময় লাভ করা, আসলে কিন্তু না। টি বাড়া মানে সময় হারানো, মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি ধরো আগে এই সাইকেল কমপ্লিট করতে ধরো তোমার 1 সেকেন্ড লাগতো, এখন এই সেম সাইকেল কমপ্লিট করতে 1.5 সেকেন্ড লাগে। তার মানে হচ্ছে সময় হারাইছে, ঠিক আছে? সময় কিন্তু লাভ করা নাই, সময় হারাইছে, মানে ফাস্ট হয়নি ঘড়িটা, কিন্তু মানে দৌড়টা কিন্তু স্লো হয়েছে, ক্লিয়ার? আচ্ছা, একটি সেকেন্ড দোলকের দোলনকাল দৈর্ঘ্য 3 গুণ, সরি দৈর্ঘ্য 3 গুণ করা হলে দোলনকাল কত হবে? এই সেম ম্যাচ আর কত করবো, দেখো কি আর করবো, 2√L, সেম ম্যাচ, দৈর্ঘ্য 3 গুণ করছে, তার মানে কি √L2/L1 = T2/T1, দৈর্ঘ্য করছে 3 গুণ। তো এখান থেকে আমরা পাচ্ছি, জানেন তপন স্যার এই সেম ম্যাথটা এতবার কেন দিয়েছে কি জানে, সেম ম্যাথে কিন্তু বারবার আমরা সেম জিনিস করতেছি। তো দৈর্ঘ্য হয়েছে আমার 3 গুণ, ঠিক আছে, সেকেন্ড দোলকের, তার মানে T1 ছিল আমার 2 সেকেন্ড। একটা ভুল হয়েছে, 3 গুণ বৃদ্ধি বলছে, রাইট? হিয়ারস দ্য ক্যাচ, আমাকে বলছে 3 গুণ বৃদ্ধি, এখানে অনেকে ভুল করবা, লাইক আমি ফার্স্টের দিকে খেয়াল করিনি, খেয়াল করছো? 3 গুণ বৃদ্ধি বলছে, নট 3 গুণ, 3 গুণ বৃদ্ধি বলছে, তার মানে এটা অ্যাকচুয়ালি 4 গুণ হবে। 3 গুণ বৃদ্ধি করা মানে 4 গুণ, ঠিক আছে, মানে ফার্স্টে 1 ছিলই আর 3 গুণ বাড়াইছে, মানে 4 গুণ হয়েছে। আচ্ছা, তো এখানে কত হবে? এখানে হবে হচ্ছে গিয়ে এল কাটা, মানে 2, T1/2, বুঝতেই পারতেছো T1 কেন দিলাম, T2 4 সেকেন্ড, ঠিক আছে? কেন 4 সেকেন্ড? কারণ T1 তো সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক মানে তো 2 সেকেন্ডই হবে, ঠিক না? আচ্ছা, সেকেন্ড দোলক আমি লিখে দিচ্ছি 2 সেকেন্ড, স্যার অ্যান্সার হচ্ছে 4 সেকেন্ড, ক্লিয়ার? আচ্ছা, দেখো আমরা কিন্তু লিটারালি স্টেপ বাই স্টেপ যাচ্ছি যে এমসিকিউ করার সময় তুমি কোন কোন জায়গায় ভুল করতে পারো, প্রথমত এটা দেখবা না, কারণ আমি খেয়াল করে নেই, তোমরা খেয়াল করতে না পারো, খুবই কমন। নেক্সট করবা কি, যে সেকেন্ড দোলক 2 সেকেন্ড, এটা মাথা সহজে আসে না। তো আমরা হচ্ছে একদম পয়েন্ট বাই পয়েন্ট কি কি জায়গায় ভুল হতে পারে এগুলো কিন্তু দিচ্ছি, ঠিক আছে? যেমন ডেন্টাল কোশ্চেন দেখছো, ডেন্টাল পরিবেশের কোশ্চেন। তো ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশনের ক্ষেত্রে কিছু কথা বলি, বুঝছো? ভার্সিটিতে এই যে কাজটা করে, ঢাবিতে যে কোশ্চেনগুলো করে, ঢাবিতে মিললে আমি দেখছি এই কাজটা করে। তুমি ধরো ম্যাথটা যখন সলভ করবা, সলভ করার সময় যেসব পয়েন্টে তুমি ভুল করতে পারো, ঠিক আছে, যেসব জায়গায় ভুল করতে পারো, ধরো তুমি এখানে সেকেন্ড ধরো 2 সেকেন্ড না ধরে 1 সেকেন্ড ধরলা, 1 সেকেন্ড ধরলে যে মানটা আসতো ওই মানটা অপশনে দিয়ে দিবে। তো এটা ম্যাথ করার সময় ওরা হচ্ছে, আমি জানি না ম্যাথটা মনে করে, করার সময় ওরা বের করে যে কোন কোন পার্টে ভুল হইতে পারে, এবং ঢাবিতেই কাজটা করে যে অপশনগুলো দেখবে যে এখানে দেয়, সহজে বুঝাই। ধরো তোমাকে ম্যাথ দিচ্ছে, ঠিক আছে, ম্যাথে তুমি এই মানটা যদি 1 সেকেন্ড ধরো, কোনো কারণে ভুল করে ফেলো, তাহলে ধরো একটা অ্যান্সার আসে, ঠিক করলে একটা অ্যান্সার আসে। তো এই যে অর্ধেক করার কারণে যে ভুলটা হবে, তুমি ভুল করলে যে মানটা ছিল না ওই মানটা অপশনে দেয়। এখন তুমি তো আর কি ক্যালকুলেটর নাই ঢাবিতে, তো তুমি তো ক্রস চেক করো নাই, তো তুমি ধরো হচ্ছে গিয়ে ভুল মান আসে কোনো কারণে, ভুল করে ফেলছো, ভুল হতেই পারে ম্যাথে। তো ভুল যখন করে ফেলছো, তুমি দেখবে যে অপশনটা কিন্তু এ নাম্বারে বা বি নাম্বারে আছে, তুমি চট করে দাগায় ফেলবা, জানবাও না যে ভুল হয়েছে। কারণ ধরো আমি অ্যান্সার ধরো আসবে 24, আমার ধরো অ্যান্সার আসছে কি 11, ধরো 11 অপশন এতে আছে, এখন তুমি তো দেখছো যে অপশনে যেতে এটা আসছে, তার মানে 11 দাগা দিবা।
বুঝছো? তো ওরা এই কাজটা করে যে যেসব পয়েন্টে ভুল হতে পারে যেসব পয়েন্টগুলো অপশনেতে। তো এগুলো থেকে উত্তরণের উপায় হচ্ছে প্র্যাকটিস করা, অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করা। এই ভুলগুলো আসলে অ্যাভয়েড করার একটাই ওয়ে, ম্যাথমেটিক্যাল ভুল অ্যাভয়েড করার একটাই ওয়ে প্র্যাকটিস করা। সো ভার্সিটি প্রিপারেশনের জন্য বাই দ্য ওয়ে আমাদের কিন্তু একটা আলাদা ডেডিকেটেড ভার্সিটি কোর্স লঞ্চ হচ্ছে আমাদের ডিএমসি স্টেশনের, একটা সিস্টার কনসার্ন ভার্সিটি স্টেশন। তো তোমরা যাদের ভার্সিটি নিয়ে তোমাদের যাদের ইচ্ছা তারা কিন্তু ভার্সিটি স্টেশনে এনরোল করে ফেলতে পারো। আচ্ছা, এবার আসো, একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, দ্বিতীয় দৈর্ঘ্যের দোলনকাল 3 সেকেন্ড হলে প্রথমটির দোলনকাল কত? আবার সেই একই ম্যাথ, টি প্রশ্নটা রুট ওভার এল তোমরা জানো। তো আবার সেম ম্যাথ, t2/t1 ইকুয়ালস টু রুট ওভার l2/l1। আমাকে বলছে যে একটা দৈর্ঘ্য অপরটার দ্বিগুণ, দ্বিতীয়টার যদি 3 সেকেন্ড হয় প্রথমটার কত? তার মানে অ্যাকচুয়ালি উল্টা বলছে, লাইক ওরা বলছে হচ্ছে জিনিসটা এরকম, প্রথমটা কত চাইছে না, তুমি জিনিসটা উল্টা দিবা তাহলে সহজ হবে করতে, l1/l2। সো বলছে প্রথমটার কত, সো আমরা এখানে বলতে পারি যে প্রথমটার বা t1 ইজ ইকুয়ালস টু রুট ওভার l1/2l1। দেখো কি বলছে, একটা দৈর্ঘ্য অপরটার দ্বিগুণ, তো আমি ধরতেছি যে সেকেন্ডটারে অবশ্যই দ্বিগুণ হবে, ইনটু 3 সেকেন্ড। এখানে পাচ্ছি যে 1/√2 ইন্টু 3 সমান সমান 3/√2। ঠিক আছে, এখন 3/√2 এর মান কত আসছে, এটা এটা ক্যালকুলেটর ছাড়া করা পসিবল না। ক্লিয়ার? এটা ক্যালকুলেটর করা পসিবল না। ট্রাই যদি করা যায়, না করতে হবে। পরে দেখো একটি দোলনকাল 2 সেকেন্ডের বেশি, ফলে দৈনিক 20 সেকেন্ড ধীরে চলে। এটা চুয়েটের কোশ্চেন এবং এটা ক্যালকুলেটর ছাড়া করা পসিবল না। আমি তোমাকে ফর্মুলাটা বলে দিচ্ছি, যে এই ফর্মুলা মানগুলো তুমি ক্যালকুলেটরে বসাবা, দেখবে যে মানটা হয়ে যাবে। ফর্মুলাটা হচ্ছে t ইজ ইকুয়ালস টু 86,400 ডিভাইডেড বাই 86,400 প্লাস মাইনাস n। ঠিক আছে, ধীরে চলা মানে মাইনাস আর ফাস্ট চলা মানে প্লাস, বুঝতেই পারতেছো। কয় সেকেন্ড আছে? 2 সেকেন্ড। সো 2 সেকেন্ড এখানে 2 বসাবা, যা আসবে সেটা হচ্ছে কি মানে এটার টাইম পিরিয়ড। ঠিক আছে, মানটা বসাবা, ইউজ ক্যালকুলেটর আমি লিখে দিচ্ছি, ইউজ ক্যালকুলেটর। এটা ক্যালকুলেটর ছাড়া করা পসিবল না হাতে কলমে। এটি সরল দৈর্ঘ্যের পর্যায়কাল দ্বিগুণ করতে হয়, দৈর্ঘ্য অবশ্যই। আবার সেম ম্যাথ, টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল। আমরা কি বলতে পর্যায়কাল তুমি করতে চাও ডাবল, এটা করতে হবে কি 4 গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে মিলবে। আমি ডিটেলসে যাচ্ছি না, ডিটেলসে তোমরা করে নাও, অনেকবার করা হয়েছে সেম ম্যাথটাই, যে l2/l1 ইকুয়ালস t2/t1 ইকুয়ালস রুট ওভার l2/l1 ফর্মুলায় বসাবা, করে ফেলবা। দেখো মেডিকেলের কোশ্চেন 20-21-এর। আচ্ছা, এই ম্যাথটা একটু ট্রিকি, আগে কি করতে হবে তোমাকে বলি। এই ম্যাথটায় দেখো, আমার দৈর্ঘ্য ছিল আগে একটা 40 সেন্টিমিটার, প্রতি মিনিটে 40টা দোল দেয়, দৈর্ঘ্য করা হয়েছে 160 সেন্টিমিটার। কতবার দোল দিবে? এখন তুমি তো ডেট দোল বের করতে পারবা, তুমি এটা টাইম পিরিয়ডটা আগে বের করতে পারবা। তো এটা আগে টাইম পিরিয়ডটা বের করে দেখবে ম্যাথটা সহজ হবে। সো আমরা দেখব কি t2 ডিভাইডেড বাই t1 ইজ ইকুয়ালস টু রুট ওভার l2 ডিভাইডেড বাই l1। দৈর্ঘ্য 160 সেন্টিমিটার করা হয়েছে, তার মানে t2 সমান সমান রুট ওভার 160 ডিভাইডেড বাই 40 সেন্টিমিটার ছিল 40 ইন্টু t1। সো এখানে √4 ইন্টু t1। ঠিক আছে, তার মানে হচ্ছে কি ডাবল হয়েছে, 2 ইন্টু t1, মানে t2 ইজ ইকুয়ালস টু 2 ইন্টু t1।
আচ্ছা, এবার দেখো আমার টি1টা জানতে হবে, ঠিক আছে? টি1 জানার জন্য খেয়াল করো কি বলছে, প্রতি মিনিটে 40টা দোল দেয়। এই কথার মানে কি ভাই? এই কথার মানে হচ্ছে 40টা দোল দিতে তো সেটা একটু ভালো হতো। চল্লিশ দোল দিতে তার লাগে 60 সেকেন্ড, ঠিক না? প্রতি মিনিটে দেয়। তাহলে একটা দোল দিতে তার লাগবে 60/40, এবং একটা দোল দিতে যত সময় তাকে আমরা কি বলি? টাইম পিরিয়ড বা পর্যায়কাল। 3/2 সেকেন্ড। তাহলে এটা পর্যায়কাল কত? 3/2 সেকেন্ড। তার মানে টি1 হচ্ছে কি 3/2 সেকেন্ড, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি যে টি2 ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 3/2। তাহলে টি2 ইজ ইকুয়ালস টু 3 সেকেন্ডস। দৈর্ঘ্য তুমি যদি 40 থেকে 160 করো, পর্যায়কাল পর্যায়কাল বেড়ে 3 সেকেন্ডে হবে। 3/2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডে হবে পর্যায়কাল। আমাকে পর্যায়কাল চাইছে, আমাকে পর্যায়কাল চাই না, আমাকে চাইছে 60 বার দুলতে কতবার সময় নেবে। তাহলে একবার, দেখো এই কথার মানে কি, পর্যায়কাল 3 সেকেন্ড, এই কথার মানে হচ্ছে একবার দুলতে সময় লাগে 3 সেকেন্ড। আমাকে চাইছে 60 বার দুলতে কত সময় লাগবে? 60 বার। তাহলে 60 বার দুলতে সময় লাগবে 3 ইন্টু 60, তার মানে 180 সেকেন্ড। আচ্ছা, মিনিটে দিচ্ছে অপশন, তার মানে 180 সেকেন্ড মানে জানো যে 3 মিনিট, ঠিক আছে? 80 সেকেন্ড মানে 3 মিনিট। তো দেখো 3 মিনিট, 3 মিনিট। একটি সরল দোলককে পৃথিবীর ব্যাসার্ধ সমুচ্চতা নেওয়া হলে দোলনকাল কত গুণ বৃদ্ধি পাবে? এটা ভালো একটা ম্যাথস। দেখো আমরা জানি যে জি প্রাইম সমান সমান জি আর স্কোয়ার ডিভাইডেড বাই জি প্লাস এইচ হোল স্কোয়ার, রাইট? দেখো একটি সরল দোলককে পৃথিবীর ব্যাসার্ধ সমান উচ্চতায় নেওয়া হলে দোলনকাল কত গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা, এটা ভালো একটা ম্যাথ। তাই করো, আমরা মহাকর্ষ যখন পড়ছিলাম, মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা, সেখানে আমরা দেখছি যে জি প্রাইম যদি উপরে নেওয়া হয়, ঠিক আছে, তখন হচ্ছে জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখান থেকে কি বলা যায়? এখান থেকে বলা যায় জি আর স্কোয়ার ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায়। তার মানে পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, তুমি আর উচ্চতায় উঠাইছো এটাকে। পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, আমি এটাকে আর উচ্চতায় উঠাইছি, এটা স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস আর, মানে 2r হোল স্কোয়ার। তার থেকে আমরা পাচ্ছি আর স্কোয়ার কাটা জি ডিভাইডেড বাই 4, ঠিক আছে? তার মানে জি প্রাইম সমান সমান জি ডিভাইডেড বাই 4। আচ্ছা, এরপর দেখো জি প্রাইম সমান সমান জি ডিভাইডেড বাই 4। এবার আসো, আমাকে চাইছে দোলনকাল কতগুণ বৃদ্ধি পাবে। তার মানে কি? তার মানে জানো যে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার 1/g, এল বাই জি বলতে পারো সোজা কথায়। আমরা T2 divided by T1 equals to root over G1 divided by G2. দোলনকাল কতগুণ বৃদ্ধি হয়ে যাইছে, সো T2 is equals to root over G1 by G2 into T1 এখান থেকে আমরা কি বলতে পারি? G1 by G2, মানে G1 তো ছিল
জি1 তো জি, ঠিক আছে। তো জি ডিভাইডেড বাই জি তো ছিল আমার জি/4 রুট আছে ইন্টু টি, উপরে চলে যাবে 4 মানে √4 ইন্টু টি1 ইকুয়ালস টু 2 ইন্টু টি1। তার মানে কি দোলনকাল ডাবল হয়েছে। ঠিক আছে, ভালো একটা। তুমি যদি পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় নিয়ে যাও তখন দোলনকাল ডাবল হবে। ঠিক আছে, দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে দোলনকাল কত হবে? এই সেম ম্যাথটা আর কবার দিবে? T√L T2/T1 ইকুয়ালস টু √L2/L1। সেম ম্যাথটা বারবার করতেছে দেখুন ধরে। অবন স্যার দেখছো এই সেম ম্যাথটা কতবার দিছে? আচ্ছা, দোলনকাল চাইছে মানে T2 চাইছে, দ্বিগুণ করা হয়েছে মানে √2। লিখলাম না, তোমরা বুঝতে পারছো আশা করি। এখন ধরে সেম জিনিস করা হয়েছে মানে √2 ইন্টু টি1 হবে। এখন কি বলছে আমাকে? সেকেন্ড দোলক, রাইট? সেকেন্ড দোলকের টাইম পিরিয়ড 2 সেকেন্ড, তার মানে √2 ইন্টু 2 মানে 2√2 সেকেন্ড হবে। ক্লিয়ার? কুমিল্লা অবস্থিত একটি সেকেন্ড দোলক রাজশাহীতে অবস্থিত দোলকের চেয়ে 10% বেশি হলে কোন বস্তুকে রাজশাহী থেকে কুমিল্লা নেওয়া হলে তার ওজন কত হবে? খুবই সুন্দর ম্যাথ, খেয়াল করো। একটু আগে আমরা এটা করছিলাম, মনে আছে? যদি টাইম পিরিয়ড আমরা সেম রাখি, সেকেন্ড দোলকের ক্ষেত্রে টাইম পিরিয়ড যদি সেম রাখি, তখন এল ইজ প্রপোর্শনাল টু জি, মানে দৈর্ঘ্য হচ্ছে গিয়ে তোমার অভিকর্ষ ত্বরণের সমান, মানে সমানুপাতিক। এই যে তোমাকে দেখাই, আমরা যে একটু আগে এটা করছিলাম, এটা কিন্তু তারই একটা অ্যাপ্লিকেশন। এই যে বলছিলাম না, দেখো পি যদি দেখো সেকেন্ড দোলক মানে 2 হচ্ছে কনস্ট্যান্ট, মানে টাইম পিরিয়ডটা কনস্ট্যান্ট, পর্যায়কালটা সেম, তখন লেন্থ হচ্ছে এই অভিকর্ষ ত্বরণের প্রপোর্শনাল হয়, সমানুপাতিক হয়। তো এখানে সমানুপাতিক সম্পর্কটা বলছিলাম। এবার দেখো এই সেম জিনিসটার একটা অ্যাপ্লিকেশন দিছে, বুঝছো? ওটা তো ছিল থিওরি, এবার থিওরিটার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, থিওরিটার দেখো, এই যে আমাকে বলছে যে সেকেন্ড দোলক, তার মানে এটা টাইম সেম, টাইম পিরিয়ড সেম। রাজশাহীতে দোলকের চেয়ে 10% বেশি, দৈর্ঘ্য বেশি, কুমিল্লা থেকে ওজন কত হবে? আচ্ছা, তো কথা হচ্ছে কুমিল্লা একরকম ছিল, এটাকে রাজশাহী নেওয়ার কারণে দৈর্ঘ্যটা 10% বেশি হয়েছে। এখন এটার ওজন কি চেঞ্জ হয়েছে? রাজশাহী থেকে কুমিল্লা ওজন কত হবে? সোজা কথায় এল ইজ প্রপোর্শনাল টু জি, সমানুপাতিক। এখন কথা হচ্ছে কুমিল্লা অবস্থিত সেকেন্ড দোলকের দৈর্ঘ্য রাজশাহীর থেকে 10% বেশি, মানে কুমিল্লায় লেন্থ 10% বেশি। আমাকে বলছে রাজশাহী থেকে কুমিল্লা না হলে ওজন কত হবে, মানে কুমিল্লায় ওজন চাইছে। আবার কুমিল্লা থেকে রাজশাহীতে নিচে কথা বলছে যে কুমিল্লায় অবস্থিত দোলক রাজশাহী থেকে 10% বেশি, মানে কুমিল্লা অ্যাকচুয়ালি লেন্থে 10% বেশি। আবার রাজশাহী থেকে কুমিল্লা নেওয়া হলে ওজন কত, মানে কুমিল্লারই কিন্তু ওজন চাইছে। আবার কোশ্চেনটা খেয়াল করছো? কথা একটু প্যাচেছে কিন্তু, বাই দ্য ওয়ে কথাটা খেয়াল রাখলে তুমি দেখবা তোমাকে কিন্তু বলছে আবার কুমিল্লা ওজন কত হবে। সো যেহেতু লেন্থ আর অভিকর্ষ ত্বরণ জি প্রপোর্শনাল হয় সেকেন্ড দোলকের ক্ষেত্রে, বা টি কনস্ট্যান্ট হলে, তাহলে জিও কিন্তু 10% বেশি হবে। ক্লিয়ার? এটা মাথায় রাখবো। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখো, যে যদি কোনো পাহাড়ের শীর্ষে এবং খনির গভীরে সরল দোলকের দোলনকাল সমান হয় তাহলে পাহাড়ের উচ্চতা খনির গভীরতার অনুপাত। অ্যাকচুয়ালি দেখো কি হবে, এখানে যেটা বলছে সেটা হচ্ছে দোলনকাল যদি সমান হয় মানে টি সমান, তার মানে অ্যাকচুয়ালি জিও সমান। ঠিক আছে, তো ওরা যেটা বলতেছে সেটা হচ্ছে 1 - 2h/r। তোমরা জানো যে উপরে গেলে উপরে যাওয়ার ফর্মুলা মহাকর্ষ চ্যাপ্টারে আমরা পড়াইছি, যে উপরে যদি ধরো পৃথিবী পৃষ্ঠের উপরে যাচ্ছে কোনো কিছু, আমাদের সুন্দর পৃথিবী, সে বড় যাচ্ছে, সে বড় হয়ে গেছে, ছোট করে ছোট্ট পৃথিবী। ঠিক আছে,
তো ধরো নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে আসলে আমাদের কি হবে জানো, নিচের দিকে আসলে হবে আমাদের h/r, 1 - h/r j ইন্টু, আর উপরের দিকে যদি যায় তখন হবে j ইন্টু 1 - 2h/r। ঠিক আছে, এটা এটা আমাদের ফর্মুলা ছিল। সো আমরা জাস্ট এইচটাকে বোঝার জন্য ধরলাম যারা হচ্ছে উপরে যাচ্ছে ওদের ক্ষেত্রে আমরা ধরলাম যে h আপ ইজ ইকুয়ালস টু j ইন্টু 1 - h/r। এখানে ধরলাম যে h ডাউন, h d। ক্লিয়ার? সো জি জি কাটা চলে যাচ্ছে, তার মানে 1 - 2h আপ ডিভাইডেড বাই r ইকুয়ালস টু 1 - h ডাউন ডিভাইডেড বাই r। তার মানে আমরা বলতে পারি যে 2h আপ ডিভাইডেড বাই r ইজ ইকুয়ালস টু h ডাউন ডিভাইডেড বাই r। আর বাদ দিয়ে দুই পাশ থেকে বাদ দিলে কি পাচ্ছি, বাদ দিলে পাচ্ছি যে h ডাউন ডিভাইডেড বাই h আপ। ঠিক আছে, উপরে নিচে নিয়ে আসলাম। চাইছে কি, এক মিনিট, ও পাহাড়ের উচ্চতা খন্ডের গভীরতা, এক মিনিট উল্টা দিতে হবে, কারণ ওরা আসলে আপকে প্রায়োরিটি দিচ্ছে, উচ্চতাকে আগে প্রায়োরিটি দিচ্ছে। ঠিক আছে, তো পাহাড়ের উচ্চতা বাই খনির গভীরতা আপ বাই ডাউন বিকজ 1/2। আমি তোমাকে যদি বলো অনুপাত বের করতে, রেশিও বের করতে, তুমি কি বলবা? এদের অনুপাত হচ্ছে 1:2। সো অনুপাত হচ্ছে 1:2। ক্লিয়ার? আচ্ছা, সরল দোলকের সাম্যাবস্থায় সর্বোচ্চ, এটাও বারবার কারণ হয়েছে, সাম্যাবস্থায় বেগ সর্বোচ্চ। একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক, সেকেন্ড দোলকের টাইম কত? 2 সেকেন্ড, আমরা জানি। কম্পাঙ্ক কত হবে? 1/t, তার মানে 1/2.5 হার্টজ, 0.5 হার্টজ। কোন দোলক পিণ্ডের ব্যাস কমানো হলে কোন ঘটনা ঘটবে? এবার একটা সুন্দর কথা বলছে, তোমরা যদি খেয়াল করো, পিণ্ড দেখে আবার অপরিবর্তিত জায়গা না, যেটা বলছিলাম। ঠিক আছে, পিণ্ড দেখে অপরিবর্তিত জায়গায় দিও না। এবার কিন্তু অন্য কথা বলছে, বলছে ব্যাসের কথা। ধরো আমাদের দোলক পিণ্ড আছে এবং এটার জানো কিনা, আমরা যে লেন্থটা ক্যালকুলেট করি, দৈর্ঘ্য চিন্তা করি, দৈর্ঘ্যটা কিন্তু আমরা এই সেন্টার পর্যন্ত চিন্তা করি। ঠিক আছে, দোলকটা সেন্টার পর্যন্ত চিন্তা করি। আমার কাছে ব্যাসটা কমানো হয়েছে, ব্যাসটা কমানো হয়েছে। তো ধরো ব্যাসটা আগে এরকম ছিল, এখন ধরো ব্যাসটা কমানো হয়েছে। ঠিক আছে, এই পিণ্ডের উল্টো বলতে পারি, লাইক আগে ধরো বেশি ছিল, বেশি ছিল, সো বেশি থাকা মানে কিন্তু দৈর্ঘ্যটা বেশি থাকতে হবে। আগে ধরো দৈর্ঘ্য বেশি ছিল, মানে ব্যাসটা বেশি ছিল, এখন ব্যাসটা কমানো হয়েছে। তো তোমরা যদি খেয়াল করো দেখবে যে এই ব্যাস কমানোর কারণে লেন্থটা একটু কমে গেছে, রাইট? ব্যাস কমানোর কারণে কিন্তু লেন্থটাও কমে যাবে। ক্লিয়ার? কারণ এই ব্যাস যদি কমে যায় লেন্থও কমে যাবে। তো এখন লেন্থ যদি কমে, লেন্থ কমলে কি হবে? লেন্থ কমলে আমরা জানি যে টি ইজ প্রপোর্শনাল টু 2π√L/g। আমার লেন্থ কমছে, দোলনকাল কমবে, মানে টিও কমবে। টি কমা মানে কি? টাইম পিরিয়ড যদি কমে যায়, এই কথাটার মানে কি?
এই কথার মানে হচ্ছে আগে যদি এটা ফুল দোল দিতে 2 সেকেন্ড লাগতো, টাইম পিরিয়ড কমে এখন 1 সেকেন্ডে পারবে। আগে 2 সেকেন্ড লাগতো, এখন 1 সেকেন্ডে পারবে। তার মানে কি ঘড়িটা কি দ্রুত হয়ে গেছে না? দোলকটা কি দ্রুত হয়ে গেছে না, ফাস্ট হয়ে গেছে না? দোলকটা আগের থেকে দ্রুত চলবে। ক্লিয়ার? এটা হচ্ছে এখানে কনসার্ন। বব দেখি বাদ দিও না, ঠিক আছে? পিণ্ড টিন্ড বব, ভর বললে কিন্তু সমস্যা ছিল না, ভর বললে বলতে অপরিবর্তিত থাকবে। কিন্তু আমাকে বলছে ব্যাসার্ধ বা ব্যাস চেঞ্জ হয়েছে, ব্যাস চেঞ্জ হয়েছে, ঠিক আছে? ব্যাস চেঞ্জ হওয়া মানে অ্যাকচুয়ালি দৈর্ঘ্য চেঞ্জ হওয়া। সরল দোলকের দৈর্ঘ্য বনাম পর্যায়কাল, দৈর্ঘ্য বনাম পর্যায়কাল, এদের মধ্যে সম্পর্ক কি? সেখানে এভাবে না লিখে আমরা দেখি যে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল। সো রুটের রিলেশন, রুটের সম্পর্ক আপনি বলতে পারো যে এল ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, রাইট? তো স্কোয়ারের গ্রাফগুলো কিরকম হয়? স্কোয়ারের গ্রাফগুলো তোমরা জানো যেরকম হয়, ঠিক আছে? প্যারাবোলা। সো এটা একটা প্যারাবোলা। প্যারাবোলা নির্দিষ্ট দোলকের সরল দোলকের ববের ভর 4 গুণ। এই দেখছো এবার বলছে ভর, ববের ভর 4 গুণ, অপরিবর্তিত, ভরের উপর ডিপেন্ড করে না। সরল দোলকের দৈর্ঘ্য এল, ভর এম, কম্পাঙ্ক এফ, কম্পাঙ্ক 2f করতে হলে, তো কম্পাঙ্ক যদি তুমি 2f করো, এফ ইকুয়ালস টু কি 1/t, কম্পাঙ্ক 2f করা আর টি কে হাফ করা সেম কথা না? আবার লিখছি, দেখো অন্য কায়দা দিই, বুঝতে সুবিধা হবে। এফ ইজ ইকুয়ালস টু 1/t। তো আমি যদি কম্পাঙ্ককে ডাবল করতে চাই, 2f করতে চাই, টি কে হাফ করতে হবে, এটাই তো ঠিক না? সো কম্পাঙ্ক 2f করা মানে টি কে হাফ করা, তার মানে পর্যায়কালকে অর্ধেক করতে চাইছে। তার মানে এবার আসো তোমার আগের নিয়মে যে T2/T1 ইজ ইকুয়ালস টু রুট ওভার L2 ডিভাইডেড বাই L1। সেখান থেকে আমরা বলতে পারি যে T2/2T1 হাফ করছে, এটাকে হাফ করছি আমরা, ইকুয়ালস টু রুট ওভার L2/L1। এখান থেকে আমরা স্কয়ার করে দিই, তাহলে আচ্ছা হাফ করার পরে তো T1 হবে, হ্যাঁ T1 চলে যায়, তার মানে হচ্ছে কি হাফ মানে 1/4, স্কয়ার করে দিলে 1/4 ইকুয়ালস টু L2 ডিভাইডেড বাই L1, তার মানে L2 ইজ ইকুয়ালস টু 1/4 L1। তার মানে দৈর্ঘ্য হ্রাস করে L/4 করতে হবে, 4 ভাগের 1 ভাগ করতে হবে, ঠিক আছে? সেকেন্ড দোলকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সময় লাগে জানো, বলছি অলরেডি। সেকেন্ড দোলকের এক পাশ থেকে আরেক পাশে যেতে সময় লাগবে 1 সেকেন্ড, পুরোটা কভার করতে 2 সেকেন্ড, ঠিক আছে? সো 1 সেকেন্ড। কোন স্থানে দুটি সরল দোলকের দোলনকাল অনুপাত 1/2 কার্যকরী দৈর্ঘ্য অনুপাত কত হবে? কতবার করবো এই ম্যাথ? দেখো দোলনকালের অনুপাত, তো T1/T2 ইকুয়ালস টু রুট ওভার L1/L2, দৈর্ঘ্য অনুপাত চাইছে মানে L1 আর L2 অনুপাত চাইছে। T1/T2 অনুপাত তোমাকে বলছে হাফ রুট ওভার L1/L2, বোথ সাইড স্কয়ার করে দাও, তার মানে 1/4 ইকুয়ালস টু L1/L2। অনুপাত হচ্ছে 1:4, সো 1:4 শেষ। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাস, পর্যায়বৃত্ত গতির তপন স্তরের অনুশীলন এমসিকিউ সলভ। আশা করি তোমরা সবগুলো ভালোভাবে বুঝতে পারছো। কারো কোনো কনফিউশন থাকলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, বা আমাকে ডিরেক্ট তোমরা আমাকে ফেসবুক প্রোফাইলেও ইনভেস্ট করতে পারো, ভাইটা বুঝি নাই সামথিং, সমস্যা নেই, ঠিক আছে? আমি তোমাদের পিডিএফ প্রোভাইড করে দেবো, যে পিডিএফ ক্লাসটা হয়েছে আমাদের ডিএমসি স্টেশন টেলিগ্রাম চ্যানেলে আমি পিডিএফ দিয়ে দিব, এই তো। সো বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম সবাইকে।